এ যেন এক অপরিচিত সরস্বতী পুজো। পাট ভাঙা পাঞ্জাবি কিংবা পাট ভাঙা হলুদ শাড়ির পরিবর্তে এ যেন ছক ভাঙা সরস্বতী বন্দনা। বেনজির ঘটনার ছড়াছড়ি। বিনা রঞ্জিত পুস্তক হস্তে যে দেবীর বিচরণ, এবার তারই প্রতিমার অদূরে বন্দুক হস্তে পুলিশি পাহারা। তবে শুধু যে পুজোর আগে কিংবা পুজোর দিনই অপ্রত্যাশিত চমক তা নয়, পুজোর দুদিন পরেও ব্যতিক্রমী ছবি। সবকিছুকেই ছাপিয়ে গেল কোচবিহারের পিকনিধারা এপি স্কুল। বুধবার এখানেই হয়ে গেল পুজোর পরে পুজো, অর্থাৎ গোটা রাজ্যে সরস্বতী পুজোর পর যখন বিসর্জনও হয়ে গেছে, তখন কোচবিহারের এই স্কুলে আবাহনের দৃশ্য। ধুমধামের সঙ্গে সরস্বতী পুজো। কেউ বলছেন পুজোর পর পুজো, তো কেউ বলছেন চাপে পড়ে পুজো। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী উদযাপিত হয়। এই দিনেই হয় সরস্বতী পুজো। এবছর তিথি অনুযায়ী রবিবার ও সোমবার পরপর দুদিনই বসন্ত পঞ্চমী ছিল, তাই দুদিনই পুজো হয়েছে। অথচ তার মধ্যে একদিনও পুজো হয়নি কোচবিহারের পিকনিধারা এপি স্কুলে, যার প্রতিবাদে প্রধান শিক্ষককে ঘিরে ধরে মঙ্গলবার তুমুল বিক্ষোভ দেখান অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। আমাদের কাছে কোনো ব্যালেন্স নেই। সেটা ভুল করলে হবে। পুজোর আগে 7 দিন আগে বলা না তো, একটা বছর মনে করো না না, একটা বছরের ফ্যাক্টর না, একটা বছরে কোনো ফ্যাক্টর না। পূজা করার মতো টাকা স্কুলে নাই। এবারে টাকার মনে কিভাবে পূজাটা করবে? ছাত্রদের অসুবিধা ছিল, বাবাকে মাকে বলা লাতো। চাপে পড়ে বুধবার সরস্বতী পুজো করার সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ, আর তারপরেই বদলে যায় ছবিটা। বুধবার সরস্বতী পুজোর আনন্দে মেতে ওঠে কচিকাচারা। পুজোর পর ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা। অভিভাবকরাই সবজি কাটা থেকে রান্না বান্নায় হাত লাগান। সরস্বতী পুজো আগামী 20 তারিখে হয় নাই না, রবিবার সোমবার তো 2 দিনই ছিল, এইবার এই স্কুলে হয়ই নাই। তাই সবাই আন্দোলন করছে যে কেন হলো না, আজকে আবার সের জন্য হইতেছে। এই যে সবজি কাটা হচ্ছে, সবাই বাচ্চা কাচ্চা সবাই আসছে, সবারই মনে আনন্দ। গার্জেন এবং আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের অভাবে আমরা ওই দিনটা করতে পারিনি, এবং কালকে সবার সঙ্গে আলোচনা করে আজকে আমরা খুব আনন্দের সহিত আমরা পূজাটা করছি, এবং সবারই খাওয়া দাওয়ারও ব্যবস্থা হচ্ছে। আমাদের অভিভাবকরা চলে আসছেন, সবাই একসঙ্গে খুব আনন্দ সহকারে আমরা পূজা পার্বণটা করছি। শিক্ষা প্রতিষ্ঠানে নির্দিষ্ট তিথি মেনে বছরে একবারই সরস্বতী পুজো হয়। বাংলায় এই রীতি চলে আসছে বহুকাল ধরে। তাহলে এবছর কিসের ভুল বোঝাবুঝি? আগামী দিনে সরস্বতী পূজার বন্ধ করলে পরে বাঙালি ছাত্রছাত্রীরা, তার অভিভাবকেরা সনাতনী সমাজ আন্দোলনে নামবে। পরের বার দেখুন এই সরস্বতী পূজার কোন পরিস্থিতিতে হয়। কোন স্কুলে যদি কেউ চোখ তুলে বলে এই পূজা করতে দেব না, সেখানকার সমাজ বেরিয়ে এসে সেখানে পূজার ব্যবস্থা করবে, যা এবছরই শুরু হয়ে গেছে। কোথাও কোথাও টেকনিক্যাল সমস্যা থাকে, কলেজ ম্যানেজমেন্টের, শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা থাকে। যেমন এমন কিছু স্কুল বা কলেজ আছে সেখানে পুজোটা হয়তো গেটের বাইরে করতে হয়, কিন্তু কোথাও এরকম ব্যাপার নেই যে পুজো হবে না। পুজো সব জায়গায় হই হই করে হয়েছে। কোথায় কোন স্থানীয় সমীকরণে কি হয়েছে সেগুলো আলোচ্য বিষয় নয়। আজকে সরস্বতী পুজো হওয়ার কথাই না, কিন্তু এ রাজ্যে সমস্ত আইন কানুন উল্টে গেছে। জানি না সেখানে এই পুজোর বিধি ব্যবস্থা কি করে রক্ষিত হচ্ছে তাও জানি না। কোথাও পুজোর পর পুজো হয়েছে, শোনা গেছে ঢাকের বাদ্যি, তো কোথাও পুজো না হওয়ায় এখনো বিক্ষোভের চড়া সুর। বাগদেবীর আরাধনা যদি স্কুলে না হয় তাহলে হবে এটা কোথায়? বাংলাদেশ জায়গাতে কবে পাকিস্তান লাগাতে? এটা পাকিস্তান নয় স্যার। বীরভূমের বোলপুর, কোচবিহার, বাঁকুড়ার বিষ্ণুপুরের পর এবার বাঁকুড়ারই সোনামুখী। ফের স্কুলে সরস্বতী পুজো না হওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন এলাকার বাসিন্দা ও অভিভাবকরা। প্রধান শিক্ষককে তালা বন্ধ করে রেখে চলল বিক্ষোভ। একের পর এক প্রশ্নের মুখে পড়েও মুখে রা কাটলেন না প্রধান শিক্ষক। একটু বলবেন তালা বন্ধ করে রেখেছে কেন আপনাকে? না, আমি কিছু বলবো না। অশান্তির এই ছবি বাঁকুড়ার সোনামুখীর বাসুদেবপুর প্রাথমিক বিদ্যালয়ের। স্থানীয়রা বলছেন, প্রাথমিক এই স্কুলে প্রায় 100 জন পড়ুয়া রয়েছে। তাদের অনেকেই প্রত্যেক বছরের মতো এবারও সরস্বতী পুজোর দিন সকালে পুষ্পাঞ্জলি দিতে স্কুলে আসে, কিন্তু এবার স্কুলে কোনো রকম সরস্বতী পুজোর আয়োজন করা হয়নি। গেটও তালাবন্ধ ছিল। এই অবস্থায় বুধবার প্রধান শিক্ষক দেবাশিস চট্টোপাধ্যায় স্কুলে এলে তাঁকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা ও প্রাক্তন ছাত্রদের একাংশ। স্কুলে কি ফান্ড নেই? আমাদের এই সব জায়গায় একই জিনিস শুনে যাচ্ছি, স্কুলে ফান্ড নাই, স্কুলে ফান্ড নাই। বাকি স্কুলগুলো কিছু হচ্ছে না। আপনি 4,000 টাকা 3-4,000 টাকা খরচা করে পুজো করতে পারতেন না। আপনি না পারলে আমাদেরকে বলতেন, আমরা করতাম। এই স্কুলে পুজোটা বন্ধ হওয়ার কারণটা আমাকে দিতে হবে, নাহলে স্কুল বন্ধ হবে। বন্ধ করে বন্ধ করতে পারি। আচ্ছা আমি স্কুলটা। এদিন স্কুলে আসেন আরও এক শিক্ষক। তাঁকে দেখেও ক্ষোভে ফেটে পড়েন সকলে।
আপনি পুজোটা করাননি কেন? আপনি স্টপ গ্যাপের টিচার হোক, আপনি একটা স্কুলের টিচার ব্যাপারে আপনি জানেন না স্কুলে কিভাবে পুজো করাতে হয়? আপনাকে টিচারটা করে দেবে। দীর্ঘক্ষণ এই বিবাদ চলার পর প্রধান শিক্ষককে তালা বন্ধ করে দেন বিক্ষোভকারীরা। উনি আমাদের স্কুলে সরস্বতী পুজো বন্ধ করেছেন, কারণ ওনাকে যখন আমরা ফোন করলাম উনি আমাকে বললেন যে পার্সোনাল কারণ। তো ওনার পার্সোনাল কারণের জন্য সরস্বতী পুজো কেন বন্ধ হবে? স্টুডেন্টের যে অভিভাবকরা আছে তাদেরকে এখনো পর্যন্ত কোনো কিছু নলেজ দেওয়া হয়নি, তাদেরকে না জানিয়ে স্কুলে সরস্বতী পুজো উনি ওনার মতন করে পরে সরস্বতী পুজো বন্ধ করবে সেটা হয় না। রিসেন্ট কি 15 আগস্টের সময় উনি পতাকা উত্তোলন করেন, তাহলে এই স্কুলের মধ্যে যদি পতাকা উত্তোলন না হয়, স্কুলের মধ্যে যদি বাগদেবীর আরাধনা না হয়, তাহলে এই স্কুলটা রেখে কি লাভ? স্কুল তারা বন্ধ থাকুক। আর স্কুলের মধ্যে সরস্বতী পুজো যদি না হয় তাহলে হবেটা কোথায়? মাস্টারমশাইকে সেটা জবাব দিতে হবে। যদি না দেওয়া হয় তাহলে মাস্টারমশাই ভিতরে থাকবে আর তালা গেটে বন্ধ থাকবে। যদিও যাবতীয় বিতর্কে মুখে কুলুপ এঁটেছেন প্রধান শিক্ষক। বিক্ষোভ দেখাচ্ছে কেন? আমি কোনো উত্তর দিচ্ছি না। কেন? আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি বিদ্যালয়ে সরস্বতী পুজো করেননি, গ্রামবাসীরা অভিযোগ করছে। কি বলবেন আপনি? আমি কিছু বলছি না, আমি কোনো উত্তর দিচ্ছি না। তালা বন্ধ করে রেখেছে, প্রশাসন বুঝবে কি জন্য বন্ধ করেছে? আপনার কি আপনি যারা বন্ধ করেছে তাদেরকে জিজ্ঞাসা করুন। একই ছবি দেখা গেছে কোচবিহারে। যে স্কুলের প্রধান শিক্ষিকার নামে বিনা পানি, সেখানেই হয়নি সরস্বতী পুজো। 1 বছর নয়, পরপর 2 বছর। আর এ নিয়েই ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয়রা। বুধবার এই ছবি দেখা যায় কোচবিহারের দিনহাটার পিকনি ধারার নেতাজি শিশু শিক্ষা কেন্দ্রে। অভিযোগ, গত বছরের পর এবারও সরস্বতী পুজো হয়নি এই সরকারি স্কুলে। এদিন প্রধান শিক্ষিকাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের একাংশ। কেন হলো না সেটা আমাদের প্রশ্ন। আচ্ছা, এটা এখন আমরা আসার পরে বলতেছি যে আগামীকাল পূজা করবে। বছরে একদিনের তিথি, একদিনের পূজা, সেই তিথিতে পূজা হয় না। বিক্ষোভের মুখে অর্থের অভাবের অজুহাত শোনা গেছে প্রধান শিক্ষিকার গলায়। পুজো হয় না, আমরা মহিলাদের খরচা আর পুজোর খরচা চালাইতে পারিনি। এখন যদি ওরা সহযোগিতা করে আমরা করবো পূজা, কেন করবো না? মিলে তো করবো, পুজো করবো। স্কুলের আকার, স্কুলের তহবিল, এসব দেখে কি কখনো সরস্বতী পুজো হয়েছে নাকি? গ্রামের স্কুল হোক, প্রত্যন্ত এলাকার বিদ্যালয় হোক, ঝাঁ চকচকে স্কুল হোক, ছাত্র হিন্দু হোক কিংবা মুসলমান হোক, সরস্বতী পুজো তো যুগে যুগে হয়ে আসছে। ছোট আকারে পুজো করলে বিদ্যার্দেবী অসন্তুষ্ট হন, বড় আকারে হলে খুশি হন, এমন প্রমাণ তো আজ অব্দি কেউ দিতে পারেননি। তাহলে অর্থের অভাবে স্কুলে সরস্বতী বন্দনা না করার যুক্তি কি খাটে? পুজো শেষ হয়ে গেছে, তাও পুলিশ সরানো যাচ্ছে না। যোগেশচন্দ্রের ঘটনা, বিসর্জনে পুলিশ রাখতে হচ্ছে, হরিণঘাটায় পুলিশ প্রহরায় বিসর্জন হচ্ছে। আমি বলছি যে পরিবেশটা পাল্টেছে ঠিক, একেবারে দেখতে পাচ্ছি, কিন্তু এত দ্রুত পাল্টালো কেন? কার দায়? না দেখুন, মানে কিছুদিন আগেকার কথা, যখন আমি রেজিস্টার্ড ছিলাম, ইউনিভার্সিটিতে সরস্বতী পুজো হচ্ছে, আমি অফিসে রয়েছি, একজন ডেকে নিয়ে গেল। যে ডেকে নিয়ে গেল সে কিন্তু হিন্দু নয়, মুসলমান। এবং আরেকটি মেয়ে যখন একটা স্টেজ হয়েছিল, স্টেজে আমায় তুললো, সেও মুসলমান। বুঝেছেন? মানে এই পুজোতে কোনোদিন আমি এই হিন্দু মুসলমান ব্যাপারটা কখনো দেখিনি। সেখানে সবাই আসছে, সবাই অংশগ্রহণ করছে, শিক্ষার সঙ্গে সংস্কৃতি, মানে ভাবা যায় না। আমি কিছুদিন এ পাড়াতেই থাকতাম, আমার বাড়ির পাশেই একজন বিখ্যাত তবলা বাদক ছিলেন, উনি সরস্বতী পুজো করতেন। ওনার সত্যি আমার অনেক মানে মিউজিশিয়ানের সঙ্গে পরিচয় হয়েছিল, তারাও আমায় ডেকে ডাকতেন। তারা কেউ হিন্দু ছিলেন না, তাদের বাড়িতে সরস্বতী পুজো হতো, ভোগ খাওয়াতো। মানে আমি ভাবতে পারি না যে সরস্বতী কোনো ধর্মের প্রতীক কিনা। সরস্বতী কোনো ধর্মের নয়, সরস্বতী বাঙালির। স্কুলগুলোতে সরস্বতী পুজো হচ্ছে শুধু ফান্ডের জন্য নয়, এই যে টাকা নিয়ে দুর্নীতি, শিক্ষক নেই, ছাত্র নেই। আমি একের পর এক কলকাতায় স্কুলের নাম বলতে পারি, একজন ছাত্র, দুজন মাস্টার। আমি বলছি না, আমাদের কলেজের সময় আমার মনে আছে যে সবিতা বলছিলেন কলেজের কথা, কলেজে তো আমিও পড়তাম, আমিও তো স্টুডেন্টস ইউনিয়নের জেনারেল সেক্রেটারি ছিলাম। কলেজে একটা পুজো হতো না সুমনদা, ডিপার্টমেন্টে পুজো হতো, আবার স্টুডেন্টস ইউনিয়নে পুজো করতো। কলকাতায় বহু কলেজ আছে, সকালে একটা ইউনিয়ন, দুপুরে একটা অন্য দলের ইউনিয়ন, রাত্রেরটা একটা অন্য দলের ইউনিয়ন, 3টে পুজো একসাথে বাইরে হতো। পুজো আমাদের কাছে সরস্বতী পুজো কী ছিল? ওয়াল ম্যাগাজিন। সরস্বতী পুজো কী ছিল? এক্সটেম্পো। সরস্বতী পুজো কী ছিল? অল্প বয়সী ছেলে মেয়েদের আলপনা দেওয়ার প্রতিযোগিতা। এই তো সরস্বতী পুজো আমাদের কাছে ছিল। আমার বন্ধু রামিজ আমার সাথে এসে একসাথে হচ্ছে অঞ্জলি দিত। আজকে কি দেখছি আমরা স্টুডিওতে? হ্যাঁ, কিন্তু যেটা দেখছি সেটা মেরুকরণ হলে তোমরা একপাশে সরে থাকতে হবে না। আমরা সরে থাকবো না, কিন্তু ঘটনাটা হচ্ছে, আমি বলছি যে এটাই তো আমরা মানুষকে বোঝাতে পারছি না। এটা আমাদের বলতে পারেন আমরা মানুষকে বোঝাতে পারিনি। কৌস্তব বললো একটা ভালো কথা, যে মানুষকে বোঝাতে পারিনি। মানুষকে বোঝানোর জায়গাতে ওরা নেই আজকে, কিন্তু নিজেরা তো আগে বুঝুক।
আজকে সরস্বতী পুজো নিয়েও এত কথা বললো, কিন্তু সরস্বতী পুজো যে বন্ধ করার যে প্রয়াস এবং তার পেছনে তৃণমূলের এই যে সাম্প্রদায়িক নীতি, তার বিরুদ্ধে এক মিনিট তোমরা রাস্তায় আসো, তোমাদের প্রতিবাদ কোথায়? আমি জানতে চাই তোমাদের প্রতিবাদ কোথায়? শেষের হতো এতক্ষণে ফাটিয়ে দিচ্ছে ওরা, আজকে কিন্তু ওরা দিলা কমপ্লিটলি কমিউনালিজম এবং কমপ্লিটলি যে শাসক এবং বিরোধীর অবস্থানটা হলো তাদের নিজে নিজের রাজনীতির অঙ্ক অনুসারে। প্রশ্নটা হচ্ছে সুমনদা, বাংলা সংস্কৃতির অঙ্গ ছিল এই সরস্বতী পুজো, জাত ধর্ম নির্বিশেষে এটা বিদ্যা চর্চার জায়গা থেকে আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি। এখানে বিসমিল্লাহ খার বাড়িতেও যেমন সরস্বতী পুজো হয়, রশিদ খানের বাড়িতেও সরস্বতী পুজো হয়। এখানে আমি মানে সংখ্যালঘুর জন্য বলবে না যে ভাই আমি সরস্বতী পুজো করবো না, এবং কেউ ভাবতে পারে না যে কোনো একটা নির্দিষ্ট কমিউনিটিতে বিলং করি জন্য আমি সরস্বতী পুজো করবো না বা সরস্বতী পুজো হবে না। পরিষ্কার করে সরস্বতীর সাথে কোনো জাত ধর্ম বর্ণ ভাষার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু এই পরিস্থিতিটা তৈরি করেছে আমাদের রাজ্যের রাজনীতিবিদরা তাদের ক্ষুদ্র স্বার্থের জন্য। রাজ্যকে মণ্ডপ সাজানো, সকাল সকাল স্কুলে ছুটে যাওয়া, পাঞ্জাবি শাড়িতে সেজে অঞ্জলি, সরস্বতী পুজো বললে চোখের সামনে ভেসে ওঠে এই ছবিগুলোই। আর প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঙালির কাছে এই পুজো স্রেফ ধর্মাচরণ নয়, একটা আবেগ। কিন্তু সেই আবেগেই এবার জোরালো ধাক্কা দিয়েছে এ রাজ্যের এই ছবিগুলো। কোথাও পুলিশি পাহারায় সরস্বতী পুজো, কোথাও র্যাফের টহল, কোথাও ভয়ে কোলাপসেবল গেট বন্ধ করে পুজো। যুগ যুগ ধরে সরস্বতী পুজোয় দেখে আসা ছবিগুলোর সঙ্গে এবারের ছবিগুলোকে কোনোভাবে মেলাতে পারছেন না কেউই। থানা দিয়ে পুলিশ দিয়ে ভাসান এগুলো কল্পনাই করা যায় না। যা হওয়ার হয়ে গেছে, হয়ে যাচ্ছে। আগামী বছর জন্য এর আগে একেবারে দৃঢ়ভাবে স্টেপস নিতে হবে। সরস্বতী পুজোটা এত বড়, এত ঘরে ঘরে পুজো হয়, একই ঘরে আমি দুটো পুজোও হতে দেখেছি। এত পুজো হয় যে সেখানে যদি কোনো রকম বিরোধ তৈরি হয়, সেই বিরোধটা অচিরে মিটে যাওয়ার কথা। তবে এই ধরনের ছবি দেখতে মনটা একটু বিষণ্ণ হয়। সরস্বতী বিদ্যার দেবী, কিন্তু বাঙালির কাছে তার পুজো মানে প্রেমের দিন, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। কত না স্মৃতি এই পুজোকে ঘিরে, কিন্তু এবার যা হলো তা কি স্মৃতির মণিকোঠায় রাখতে চাইবে কেউ? বন্দুকের ঘেরাটোপে এমন সরস্বতী পুজোর কথা কেউ কখনো ভেবেছে? তো এটা তো ছিল আমাদের আনন্দের ব্যাপার ছিল একটা, আমরা কুল খেতাম না সরস্বতী পুজোর আগে। তো হঠাৎ কি হলো এখন এই সরস্বতী পুজো নিয়ে গন্ডগোল কেন হচ্ছে সারা বাংলা জুড়ে? পুলিশ দিয়ে পুজো হচ্ছে, পুলিশ পাহাড়ে পুজো হচ্ছে, এ তো ভাবাই যায় না। এটা একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই বা যে হচ্ছে এটা কি। আপনার সাঙ্গপাঙ্গরা যে সমস্ত কার্য করছেন এবং সেগুলো আপনাদের পক্ষে, আপনার জন্য খুব মানে সুদিন নয়, কিন্তু গুন্ডাগার্দিতে ভরে গেছে আমাদের রাজ্যটা। পুজোতে এটা এই জিনিস আমরা ভাবতে পারি না কোনোদিন বাঙালিরা। এর মধ্যে একটা নিষ্পাপ শুদ্ধ একটা মনের ব্যাপার থাকে। আর এই যে একটা নতুন ট্র্যাডিশন শুরু হলো যে পুজোতে, আমরা দুর্গা পুজোতেও দেখেছি কয়েক জায়গায় বন্দুক দিয়ে পেছনে রেখে পুজো করা হচ্ছে, একই পুজো দুবার করা হচ্ছে, একই পুজো দুজন পুরোহিত চলে আসছে। এটা কি? এটা সুশাসনের পরিচয় নয়। এর মধ্যে খাস কলকাতা যোগেশচন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী পুজো ঘিরে টানাপোড়েন যে পর্যায়ে পৌঁছেছে তা তো নজিরবিহীন। সরস্বতী পুজো মানেই স্কুল কলেজের ঝলমলে হলুদ পোশাকের মিছিল, পাটভাঙা সিল্ক, তাঁত আর আনকোরা পাঞ্জাবির মেকওভার। ক্যালেন্ডারে মাঘ হলেও মনের কোণে বসন্ত, কলেজের গেটে আড্ডা, হাসির রোল, হৈ হৈ করে ভোগ খাওয়া। এই দিনটাই তো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। কিন্তু এবছর অন্য সরস্বতী পুজো দেখল শহর কলকাতা। কলেজের গেটের বাইরে বেঞ্চ পাতা, সেই বেঞ্চে বসে পড়ুয়ারা আড্ডা দিচ্ছেন এমনটা নয়, সেখানে বসে রয়েছেন সাদা উর্দিপরা কলকাতা পুলিশের এক ঝাঁক পুরুষ মহিলা কর্মী। যেদিনটা কিনা কলেজ পড়ুয়াদের অবারিত দ্বার, সেই দিন তাদের কলেজে ঢুকতে হলো আই কার্ড দেখিয়ে। সেই রবিবার থেকে বুধবার এভাবেই কলেজের গেটে আই কার্ড দেখিয়ে ঢুকতে হচ্ছে পড়ুয়াদের। পুজো ঘিরে তৈরি হয় অশান্তির একটা আবহ এবং তার পরবর্তীকালে পুজো মিটলেও কলেজে মোতায়েন রয়েছে পুলিশ। আজকেও পুলিশ মোতায়েন রয়েছে। পড়ুয়ারা যারা আসছেন তাদেরকে একেবারে কলেজের মধ্যে প্রবেশের আগে পড়ুয়াদের যে আই কার্ড, সেই আই কার্ড পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি কলেজের ভিতরেও দেখা যাচ্ছে এই দৃশ্য।
যেখানে যোগেশচন্দ্র ডে কলেজের প্রিন্সিপালের ছবি দিয়ে নিখোঁজ পোস্টার টাঙানো হয়েছে। এইটার সঙ্গে আমাদের কলেজের কোনো যোগাযোগ নেই, এটা সম্পূর্ণভাবেই ডে কলেজের কার্যকলাপ। তো তারা কেন এটা লাগিয়েছে সেটা তারাই ভালো বলতে পারবে। আমরা তো ল কলেজের, তো তাদের সঙ্গে আমাদের কোনো কানেকশন নেই। বেশ কিছু বিষয়ও কারণ উল্লেখ করেছে এখানে, যেমন 4 মাস ধরে কলেজ বিল্ডিংয়ের কাজ ধীরগতিতে হচ্ছে, প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করতে চাইলেও করা যাচ্ছে না, প্রিন্সিপালকে পুজো বিরোধী বলা হচ্ছে এবং সেখানে যোগাযোগ করতে চাইলেও যোগাযোগ করা যাচ্ছে না, এবং এক্ষেত্রে বলা হচ্ছে 4 মাস ধরে অনলাইন ক্লাস হচ্ছে, নিয়মিত ক্লাস হচ্ছে না, যোগাযোগ করতে চাইলে প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। আরও একটি বিষয় বলা হচ্ছে, যেটা কলেজের কোনো সমস্যা থাকলে প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করতে চাইলেও সেই যোগাযোগ করতে পারছেন না পড়ুয়ারা। এই দাবি তুলে একেবারে কলেজে যে চত্বর, গেট, সেই সমস্ত জায়গায় কিন্তু মিসিং বলে এরকম পোস্টার পড়েছে। কলেজ জুড়ে আপনার নামে মিসিং বলে পোস্টার পড়েছে সরস্বতী পুজো থেকে আমি দেখতে পাচ্ছি, এবং সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আপনি মিসিং, নিখোঁজ। প্রতিদিন কলেজে এসে আমি যেভাবে অ্যাসল্ট হচ্ছিলাম, আমাকে যেভাবে মেলায়ন করা হচ্ছিল, আমার পক্ষে কাজ চালানো সম্ভব হচ্ছিল না, তাই বাড়ি থেকে আমি কাজ চালাচ্ছিলাম। আমার পেছনে ধাওয়া করা হয়েছে, আমাকে মেলায়ন করা হয়েছে, এই সমস্ত বহিরাগত আর তার সঙ্গে কয়েকটা ডিসকলেজিয়েট ছাত্র। উল্লেখ্য, এই প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ করেছেন যোগেশচন্দ্র ডে কলেজের প্রিন্সিপাল পঙ্কজ রায়ের দাবি, তাকে জোর করে পদত্যাগ করতে বলেন গভর্নিং বডির মেম্বার অরুণ চট্টোপাধ্যায়। 4টের সময় মিটিং ডাকা হলো 31 তারিখে। আমি ঢুকতেই পুরো প্রস্তুতি ছিল, আপনি রেজিগনেশন দিন। আমি বললাম আমি রেজিগনেশন দেব না। অরুণ চ্যাটার্জি বললেন আপনি করবেন না কেন? আমি করব না। তখন বললেন যে আপনার ভিআরএস অর্থাৎ স্বেচ্ছা অবসর আমরা আজকে নিলাম। আমি বললাম আমি স্বেচ্ছা অবসর 31শে জুলাই চেয়েছি, আপনি নিলেন কি করে? না আমরা আজকেই নিলাম। আলাম এটাকে স্বেচ্ছা অবসর বলে না, এটাকে স্বেচ্ছাচারিতা বলে। আমার মনে হচ্ছিল আমি পশ্চিমবাংলায় আছি না চট্টগ্রামে অনুপম সেনের মতো জোর করে পদত্যাগের কথা বলা হচ্ছে, আমি জানি না। এই অরুণ চট্টোপাধ্যায় শিক্ষা দফতরের রাজ্য অ্যাডভাইসারি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান, পাশাপাশি যোগেশচন্দ্র কলেজের ডে বিভাগের গভর্নিং বডির মেম্বার। প্রিন্সিপালের অভিযোগের প্রেক্ষিতে পাল্টা যুক্তি দিয়েছেন তিনি। ওনার উচিত ছিল অ্যাজ প্রিন্সিপাল অফ দি কলেজ যে কলেজের প্রেসিডেন্টকে জানানো, অবহিত করা, যেরকম একটা অভিযোগ নিয়ে হাইকোর্টে একটা আবেদন করা হয়েছে। চুপচাপ বসে রইলেন এবং ওদের অভিযোগটাকে মান্যতা দিলেন, মান্যতা দিয়ে উনি চলে আসলেন। এটা আমার মনে হয় প্রিন্সিপালের ঠিক উপযুক্ত কাজ হয়নি। সমস্ত ক্ষেত্রে যে রাইফেল ছাড়া এখানে কিছু হচ্ছে না, এবং গোটা সংস্কৃতিটা সত্যি সত্যি যে একজন বাঙালি হিসেবে আমি বলতে পারি যে সরস্বতী পুজোটা আমাদের ছোটোবেলা, যেটা একটু আগে তুমি বলছিলে, সেই কুল খাওয়া হোক, কুল খাবো না পুজোর আগে দিয়ে আরও নানা স্মৃতি, সমস্ত বাঙালি, কোনো বাঙালি নেই যার বিভিন্ন রকম স্মৃতি নেই সরস্বতী পুজো নিয়ে। আমার বাড়িতে চাঁদা চাইতে এসেছিল 3টে ছোট্ট ছেলে, হ্যাঁ, তো এই যে ওরা এসছে আমি আনন্দ পেলাম যে তাও তো ওরা এসছে। একদম এখন তো সেটাও আসা প্রায় না 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 ছোটবেলায় চাঁদা তুলতে গেলে আমাদের সরস্বতী বানান লিখতে দিত, তো সেইটা না, আমি ওদেরকে মানে সত্যি সত্যি মানে বিড়ম্বনা ফেলতে চাইনি, আমার আনন্দ হয়েছে যে ওরা এসছে। একদম কোর্ট রুল স্টেট বলে, সেখানে হাইকোর্টকে সরস্বতী পুজোতে হস্তক্ষেপ করতে হচ্ছে আর সরস্বতী পুজোর জন্য কোর্টে যেতে হচ্ছে। আমি তো বলছি এরপরে না বিয়ে করতে গেলে হাইকোর্টের রায় লাগে। পুজোটা কোথায় হবে, কারা করবে, এই নিয়ে দুই দল ছাত্রছাত্রীর মধ্যে ঝামেলা, সেখানে স্পেসিফিক ভাবে একজনের নাম যে মানে একটাই প্রশ্ন, এই বছর কি নতুন পুজো হচ্ছিল নাকি? না, একদমই হচ্ছিল না। দেখুন, ছাত্রছাত্রীদের মধ্যেকার কিছু একটা ঝামেলা হয়েছে, সেটা কে করেছে না করেছে, কলেজের একজন গার্জিয়ান থাকেন, টপ মোস্ট গার্জিয়ান থাকেন, তার কে? সে প্রিন্সিপাল, সেখানকার অধ্যক্ষ। যোগেশ কলেজের প্রিন্সিপাল কে? পঙ্কজ রায়। তিনি কে? তিনি বিজেপি নেতা, তিনি তার রাজনীতিকে সেই জন্য দুটো পুজোর মধ্যে এমন বিবাদ হবে যে 31শে জানুয়ারি মাননীয় বিচারপতি জয় সেনগুপ্তকে বলতে হবে যে পর্যাপ্ত পুলিশ দিয়ে পুজো করতে হবে, সশস্ত্র পুলিশ দিয়ে। ওখানকার অধ্যক্ষ অপদার্থ হয় আর না হলে শয়তান, যে তিনি এটা হতে দিয়েছেন। দুই দল ছাত্রছাত্রীর মধ্যে ঝামেলা, এটা সামলাতে পারেন না। ব্রাত্য বসু যে কথা বলেননি ওখানে গিয়ে, মালারায় গিয়ে যে কথা বলেননি, বা তৃণমূলের যারা নেতা যাদের সরিয়ে দিলেন, যাদের নতুন করে আনা হলো, যারা কেউ বলেনি। হ্যাঁ, না না, আমি বলছি, আমি শুনিনি, অন্তত হতে পারে, না না হতে পারে, হ্যাঁ হতে পারে, আমি বলছি না। কিন্তু একটা জিনিস দেখলাম যে অধ্যক্ষকে অপদার্থ
এ কথা বললেন, ভালো কথা। অধ্যক্ষ কিচ্ছু করেননি, একটা রেপ থ্রেট একটা মেয়েকে দিয়েছে, মেয়েটা যদি অধ্যক্ষকে জানায় তখন অধ্যক্ষ এক ব্যবস্থা নেবে, এটা একটা আইনজ্ঞের জানা উচিত। তো সেটা বলছে বলছে অধ্যক্ষ পঙ্কজ রায় তিনি বিজেপি করে ফাঁদ পেতেছিলেন, বিরাট কথা। সেই ফাঁদে সাব্বির আলী গিয়ে পড়েছে, যে সাব্বির আলীকে এর আগে কোর্ট বলেছিল যে তুমি কলেজে ঢুকবে না। আমি একটা কথা বলি, আচ্ছা এই অধ্যক্ষ তো অপদার্থ, বিজেপি করে তাই অপদার্থ, এই অপদার্থকে বসিয়ে রেখেছে কেন? যারা বসিয়ে রেখেছে সেই মন্ত্রীরা কত বড় অপদার্থ। অনির্বাণের একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে এই রকম মারাত্মক অভিযোগ এবং এতদিন ধরে চলছে যার জন্য কোর্টে যেতে হলো, সেইখানে অধ্যক্ষ তিনি এটা নিয়ে আগে কমপ্লেন করা উচিত ছিল। অভিযোগের উত্তরটা আমি আগে দিয়েছি যে আমাদের স্টুডিওর নিয়মিত অতিথি, আমি বলছি এই অভিযোগের উত্তর আমি আগেই দিয়েছি। যদি অধ্যক্ষের কাছে গিয়ে কেউ কমপ্লেন করে থাকে তারপরে আসে যে পুলিশ কমপ্লেনের ব্যাপারটা। আমি আপনার কথা বলছি, ধরুন এগুলো তো বুঝলাম অধ্যক্ষ হেডমাস্টার এদের ফাঁদ পাতা। ঠাকুর ভাঙচুর হলো, যেগুলো ঠাকুর ভাঙচুর হলো, শুধু ঠাকুর ভাঙচুর না, ঠাকুরের বস্ত্র হরণ করে ছেড়েছে। আপনারা ভাবতে পারেন এই কথা বললে পরে কি আমি হিন্দু সাম্প্রদায়িক হয়ে যাব? এ কথা আজকে দেখুন সবাই কথা বলছে, আজকে বামপন্থীরা তো কোনো কথা বলছে না, কৌস্তবরা কিছু বলছে না, ওরা পুজোয় বিশ্বাস করে না, কিন্তু ওরা তো ভোগটা খেয়ে আছে, ওরা তো গিয়ে খিচুড়িটা খেয়ে আছে, ওদেরও তো বলা উচিত। যে ছাত্রীরা ধরুন ক্যামেরার সামনে জানাচ্ছেন, অধ্যক্ষের কলেজের ছাত্রী তারা ক্যামেরার সামনে জানাচ্ছে, এক সেকেন্ড, কলেজের অধ্যক্ষকে তারা জানাচ্ছেন না, হয় তারা অধ্যক্ষকে ভরসা করেন না, আর না হলে অধ্যক্ষ। প্রশাসন কি করছিল আমি বলছি অনির্বাণ, যেখানে রাজ্যের মন্ত্রী ববি হাকিম বলছেন যে এফআইআর করা উচিত, প্রয়োজনে ব্যবস্থা নেওয়া উচিত, অন্যায় করলে গ্রেফতার করা উচিত। হ্যাঁ, না তারপরে পুলিশ সেখানে যাবে, পুলিশ প্রশাসন সুমোটো মামলা করবে দরকার হলে। প্রত্যেকবার ঘটনায় অধ্যক্ষ রা কাটছেন না, কিন্তু সাব্বির আলী করার ব্যাপারে তিনি এক পায়ে কাড়া। কলেজের ভেতরে বিনা হাতে বাগদেবীর আরাধনা, আর গেটের বাইরে আগ্নেয়াস্ত্র হাতে দাঁড়িয়ে পুলিশ। সরস্বতী পুজো ঘিরে যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজে যে ঘটনা ঘটল তা বোধহয় অতীতে কেউ কোনোদিন দেখেনি। হাইকোর্টের নির্দেশে পুলিশি প্রহরায় সেখানে বাগদেবীর আরাধনা হয়। এই আবহেই যোগেশচন্দ্র চৌধুরী কলেজে প্রাক্তনীদের অবাধ আনাগোনা নিয়ন্ত্রণে নতুন নির্দেশিকা দিল কলকাতা হাইকোর্ট। প্রাক্তনীদের কলেজে প্রবেশ নিয়ন্ত্রণ করতে প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্ত নিতে পারবে পরিচালন সমিতি। পাশাপাশি বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ, প্রাক্তনীদের কলেজে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করতে পারবে কলেজের 2 বিভাগের পরিচালন সমিতি। আমরা যাচ্ছি হলো পুরো যে ব্যাপারটা আছে সেটা একটা কোনোভাবে নিষ্পত্তি হোক। এভাবে তো মানে পুলিশ প্রোটেকশনে কোনো কলেজ আমরা আজ পর্যন্ত আমি আমার লাইফে দেখিনি। উল্লেখ্য, যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ডে ও আইন বিভাগের সরস্বতী পুজো ঘিরে বেরোজের সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। প্রতি বছরে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে 2টি আলাদা আলাদা সরস্বতী পুজোর আয়োজন করা হয়, একটা ডে বিভাগের আর একটা আইন বিভাগের। এই আইন বিভাগের প্রাক্তনী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বছর কলেজের ভিতরে সংস্কার চলছে। আইন বিভাগের পড়ুয়াদের অভিযোগ ছিল ডে বিভাগের পুজোর প্যান্ডেল এমন জায়গায় করার ব্যবস্থা হচ্ছিল যে তাদের যাতায়াত করতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল, আর এই নিয়েই বাধে সংঘাত। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশে শেষ অবধি পুলিশি নজরদারিতে রবিবার সেখানে সরস্বতী পুজো হয়। এই সংঘাতের মধ্যেই ভয়ঙ্কর অভিযোগ করেন আইন কলেজের পড়ুয়ারা। আমরা যখন সেই নিয়ে সেটাকে অপোজ করতে যাই যে আমরাও পুজো করতে চাই, সেই জায়গায় আমাদের মেলে তোদের ঘরে ছেলে ঢুকিয়ে দেব, তোদেরকে 150 টাকায় বেচে দেব, এদের মতো 10টাকে রেন্টে রাখবো, রেখে 10টাকে দাঁড় করাবো, দিয়ে এদেরকেই রেন্টে দেবো। এটা মোহাম্মদ সাব্বির আলীর নেতৃত্বে বলা হয়। যার বিরুদ্ধে ছাত্রীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সেই সাব্বির আলী হলেন তৃণমূল ছাত্র পরিষদের দক্ষিণ কলকাতার সহ সভাপতি। খোদ মন্ত্রী বলছেন ভয়ঙ্কর অভিযোগ, কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ সেই টিএমসিপি নেতা সাব্বির আলীর ডোন্ট কেয়ার মনোভাব স্পষ্ট। যদি স্পেসিফিক হয় তাহলে তো এটা সিরিয়াস এবং ওকে এফআইআর করে সাথে সাথে অ্যারেস্টের ব্যবস্থা করা যায়। কারণ এগুলো আজকাল আমি দেখেছি এগুলো ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এই যে থ্রেট করা, বলা, এই ধরনের মনোবৃত্তি আসবে কেন? কিছু বলতে চাই না। পুজো হচ্ছে সেটা সবাই দেখছে, বাংলার মানুষ। এরকম অভিযোগ করা হচ্ছে, এটা কাঙ্ক্ষিত ছিল, পুলিশ প্রহরা পুজো এরকম তো কখনো দেখিনি সরস্বতী পুজোতে। মানে এইটা হলো পুজো হচ্ছে,
বলো সরস্বতী মাইকে, বলো সরস্বতী মাইকে। এদিন হাইকোর্টে মামলাকারীরা অভিযোগ জানান তাদের হুমকি দিচ্ছে কিছু প্রাক্তনী ও বহিরাগত দুষ্কৃতী, অর্থাৎ মামলাকারীদেরই ফের হুমকির মুখে পড়তে হচ্ছে। আজকে এতগুলো ঘন্টা চলে গেল যে সাব্বির আলী মহিলাদের স্টুডেন্টসদের ধর্ষণ করার থ্রেটেন করলো, ধর্ষণ করবে, যে বলল সরস্বতী পুজো করতে দেবে না, তাকে এখনো অবধি অ্যারেস্ট করা হলো না। সেখানকার থানা, চারু মার্কেট থানা, একটা কোনো কেস করলো না। তো এখানে আমরা মমতা ব্যানার্জির পুলিশের ওপর কি আস্থা রাখবো? এখানে ল অ্যান্ড অর্ডার বলতে কিছু নেই। যোগেশ চৌধুরী কলেজটা মুখ্যমন্ত্রীর প্রাক্তন কলেজ, শোকেস করে রাখার মতন। সেখানে সরস্বতী পুজোর নামে আসলে মানুষের নিরাপত্তা, ছাত্রদের নিরাপত্তার কোশ্চেনটা সামনে এসে গেল। এদিন এই প্রেক্ষিতে বিচারপতি বলেন, নতুন কোনো অভিযোগ থাকলে পুলিশকে জানাতে হবে এবং পুলিশ আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে। যোগেশ চন্দ্র কলেজের যে ঘটনাটা বা আরো কয়েকটা ঘটনা, এখানে আধিপত্য রাজনীতি আছে। আমি আপনাকে বলছি 2018 সালের পরে পশ্চিমবাংলাতে কোনো কলেজে নির্বাচন হয়নি, অথচ কলেজের সংসদগুলো সব দখল করে রেখেছে তৃণমূলের সব ছাত্র নেতারা, যে ছাত্র নেতাদের সাথে পঠন পাঠনের সম্পর্ক নেই। আমার প্রশ্ন হচ্ছে, এই আধিপত্যবাদ কতদিন চলবে? মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র সংসদ নির্বাচন না করছেন না দিনের পর দিন, আমরা প্রশ্ন তুলছি। এবং সবশেষে আমি বলবো যে দেখুন, পঙ্কজদার ব্যর্থতা হতে পারে, প্রশাসনিক ব্যর্থতা নিয়ে আমি অনির্বাণে কিছু বলছি না, কিন্তু একজন শিক্ষককে আমাদের এই প্যানেল থেকে যদি শয়তান বলা হয়, যে লোকটাকে আমি গত 15 বছর ধরে চিনি, যে লোকটা এই প্যানেলে আসে, যে লোকটা ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন নেই, আমি বলছি সুমনদা, আমি প্যানেলের তরফ থেকে একজন শিক্ষক হিসাবে ক্ষমা চাইছি পঙ্কজদার কাছে। আমি পঙ্কজদার কাছে জোর হাতে ক্ষমা চাইছি যে ক্ষমা, আমি বলেছি আমার দায়িত্বে, আমি বলেছি আমার দায়িত্বে। কত বড় নির্লজ্জ, আরেকজন মানুষ ক্ষমা চাইছে, কত বড় নির্লজ্জ, না কত বড় নির্লজ্জ, আরেকজন মানুষ ক্ষমা চাইছে, সেটাও সাব্বির আলীর বিরুদ্ধে কত অভিযোগ বড় উঠেছে, নির্লজ্জ। ববি হাকিম নিজে বলেছেন অনির্বাণ না সাব্বির আলী, ভালো করে জেনে নিন, এইখানে এই অনির্বাণ না আসলে অনির্বাণ না সাব্বির আলী। অসভ্যতামি করছেন কেন? হ্যাঁ, অসভ্যতামি আপনি যা করেছেন, তারপর ঘুমানো থেকে করতে পারবেন না। আবার বললাম, দল যদি আমায় না পাঠাতো আপনার পাশে আমি বসতাম না, বললাম তো। আর সত্যি তো, আরে এটা অনির্বাণ না সাব্বির আলী। বিশ্বনাথ দা বললেন আমি সাবির আলী হই, কি কত বড় নির্লজ্জ, মানে কোন লাজ লজ্জা নেই, সবাই ধর্ম নাম নয়। বিশ্বনাথ দা কমিউনিজমের কথা বলছিলেন। এখানে সাব্বির আলীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, স্বয়ং ফিরহাদ হাকিম নিজে বলছেন মাননীয় মেয়র দরকার এফআইআর করে ব্যবস্থা এটা আজকে বলেননি, আসতে দিন। সেই ছাত্রী হয় তিনি এফআইআর করতে পারেন বা তার কলেজের পুলিশ তো সুমোটো তিনি করতে পারেন, পুলিশ সুমোটো করতে পারে না, আপনি করুন না, জ্ঞান দিচ্ছেন আপনি জানেন না। পুলিশ সুমোটো করতে পারে না, এখানে পঙ্কজদা অধ্যক্ষ হিসেবে নয়, বিজেপি নেতা হিসেবে যা করেছেন, আবার বাজে কথা বলছে, আবার কথা বলছে, ধর্মের রাজনীতি করেছেন, ধর্মীয় পরিচয় রাজনীতি করেছেন। আচ্ছা, পশ্চিমবঙ্গের অধ্যক্ষদের যদি তৃণমূল নেতা হিসেবে কি করেছে এইরকম বাছা হয়, এ তো আমি বলছি অচল অবস্থা হয়ে যাবে শিক্ষাকে। মানে এবার যেটা হবে সেটা হচ্ছে এক্ষুনি কেউ বলবেন যে স্কুলগুলোর মধ্যে সরস্বতী পুজো হয়নি, তার যারা সিদ্ধান্ত নিলেন না করার, তাদের ধর্ম কি? মারাত্মক প্রশ্ন উঠে যাবে। আমরা চাই না এই প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা উঠে যাবে। এইভাবে যদি আমরা শিক্ষকদের ধর্ম বিচার করি, মারাত্মক জায়গায় চলে যাবে এরা। মানে আমি বলছি এরপরে আর পুলিশ দিয়ে সরস্বতী পুজো হবে না, মিলিটারি দিয়ে করতে হবে। না সেটাতেও হবে না, কারণ আমাদের এখানে সরস্বতী পুজোটাই তাহলে থাকবে না। প্রথম কথা, একজন রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে বলতে আসলে এটা কখনো বলা যায় না একজন অধ্যক্ষকে, তিনি বর্তমান হোক বা প্রাক্তন হোক, কখনো বলা যায় না অপদার্থ, কখনো বলা যায় না শয়তান। এটা যে বলছে তার নিজের পরিচয়টা পাবলিকলি দিচ্ছে, কিন্তু ছাত্রের ধর্মীয় পরিচিতি নিয়ে নোংরা আমি সমিত আসবো। আমি বলছি অনির্বাণ শব্দগুলো কি শব্দগুলো রিথিং করবে, সেটা আমি বলতে পারবো না। অনির্বাণ আমার কথা হলো, যেটা অনির্বাণ বারবার বলছে যে পঙ্কজবাবু, মাননীয় পঙ্কজবাবু
তিনি কোনো ধর্মীয় সম্প্রদায়কে টার্গেট করছেন। এই ছেলেটির নাম ঘটনাচক্রে সাব্বির আলী, ও নিজেই বলছে, তখন নামটা নিতে পারবে না? আরে নাম নিতে পারছে না, সে বলছে সাব্বির আমি তো বলছি যে সাব্বির আলীও চোর, পার্থ চ্যাটার্জিও চোর, মানিক ভট্টাচার্য চোর, ধর্মের কোনো ব্যাপার নেই। রাজ্যে দুটো দল আছে, একটা চোর তৃণমূল আর একটা প্রাক্তন চোর তৃণমূল। বিজেপিতে কারা আছে এখন? কারা বিজেপির নেতা? সব তো প্রাক্তন তৃণমূল কংগ্রেসের নেতা, তাদের নেতৃত্বে সব হয়েছে। আজকে শুভেন্দু অধিকারী যে ভাষণ দিচ্ছে, সরস্বতী পুজো নিয়ে যখন দিকে দিকে নজিরবিহীন পরিস্থিতি, বহু জায়গায় প্রতিমা বিসর্জন হয়ে গেলেও সংঘাত শেষ হচ্ছে না, তখন আমিষ নিরামিষ বিতর্কে জড়ালেন তৃণমূলের আসানসোলের তারকা সাংসদ শত্রুঘ্ন সিনহা। কে কি খাবেন তা কিনা শত্রুঘ্ন সিনহা বলে দেবেন? বাঙালির হেসেলের মেনু ঠিক করে দেবেন বিহারি বাবু তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। आपने कई जगह बीफ बैन किया हुआ है और सही है, मुझे पूछो तो मुझे लगता बीफ क्या नॉन वेज ही बैन होना चाहिए, मेरी राय है सिर्फ। কথায় আছে মাছে ভাতে বাঙালি, বাঙালির ইলিশ হোক কিংবা ঘটির চিংড়ি, বাঙালি মানেই মাছের হরেক পদ। কই মাছের তেল হোক কিংবা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে পার্শে মাছের ঝোল, চিতল মাছের মুইঠা, চিতল কালিয়া অথবা চিতল কোপ্তা, ভেটকির পাতুরি কিংবা ফুলকপি পটল আলু দিয়ে কাতলা, তেলাপিয়া, ট্যাংরা থেকে রুই, বাঙালি মাছের নানা পদ রাঁধতে জানে, খেতে জানে, খাওয়াতে ভালোবাসে। আর সেই বাংলা থেকে তৃণমূলের প্রতীকে জিতে সংসদে যাওয়া শত্রুঘ্ন সিনহা কিনা আমিষ নিষিদ্ধ করার পক্ষে সওয়াল করবেন। आपने कई जगह बीफ बैन किया हुआ है और कई जगह आपने बीफ बैन नहीं किया है। अब नॉर्थ ईस्ट में क्या है, वहाँ पे आप खा सकते। किसी ने अच्छे मेरे मित्र ने कहा था किसी और पार्टी के, वहाँ यमी, वहाँ खाओ तो यमी, और हमारे नॉर्थ इंडिया में खाओ तो मम्मी। ऐसा तो नहीं चलेगा ना कि हाँ मम्मी हो गए वहाँ यमी हो। अगर बंद किया तो हर तरफ बंद कर दो। কে কি খাবে, কি পড়বে, কোন সিনেমা দেখবে, এটা যে কোনো ব্যক্তির নিজস্ব বিষয়। অন্য আরেকজন কেন তা ঠিক করে দেবেন? কেন বলবেন এটা নিষিদ্ধ করা উচিত, ওটা ব্যান করা উচিত? খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তো বিজেপিকে এই প্রশ্ন তুলেই অতীতে একাধিকবার আক্রমণ করেছেন। তাহলে তাঁর দলের মুম্বাইবাসী আসানসোলের সাংসদ কেন বলছেন আমিষ নিষিদ্ধ করা উচিত? ভেজেও অনেক ভালো ভালো খাবার পাওয়া যায়, জৈনরা ভেজ খায়, অনেক মারোয়াড়িরা খায়, আমাদের তো কোনো আপত্তি নেই। তাহলে আপনি আমার খাবার ওপর ইন্টারফেয়ার করবেন কেন? বলছে মাছের দোকান বন্ধ, ডিমের দোকান বন্ধ, মাংসের দোকান বন্ধ। এ আবার কি কথা? মাছ মাংস ডিম সব যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ কি বলবে? হাট্টি মাটিম টিম, আর তোমাদের ভোটে পারবো ডিম। প্রেগনেন্ট মাদাররা ডিম খায়, বলে না খাওয়া যাবে না। কেন? বিজেপির অর্ডার। সারা বছর তো আছেই, এমনকি বাঙালি দুর্গাপুজোর সময়ও কবজি ডুবিয়ে খাসির মাংস খায়, বিরিয়ানি দেখলে ঝাঁপিয়ে পড়ে, মুরগির ঠ্যাঙের প্রতি লোভী লোভী দৃষ্টিতে তাকায়। এটাই তো বাঙালির বৈশিষ্ট্য। বাঙালি স্বাধীনভাবে বাঁচে, অন্যের স্বাধীনতাকেও সম্মান করে। তাই যে যে যখন বিশেষ খাওয়া দাওয়া, পোশাক আশাক কিংবা নির্দিষ্ট কোনো সিনেমা দেখা বা বই পড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করতে চায়, তখন তার বিরুদ্ধে সরব হয় বাঙালি, সে যে ব্যক্তি কিংবা যে দলই হোক না কেন। আর তাই সেই বাংলা থেকে সাংসদ শত্রুঘ্ন সিনহার এহেন জ্যাঠামশাইগিরি দেখে অনেকেই হতবাক। আমি যদিও নিরামিষাশী, নিজে বহুদিন ধরে নিরামিষাশী আমি, কিন্তু আমি এটা ফরমান হিসেবে একটা সমস্ত দেশবাসী নিরামিষ খাবে এরকম একটা ফরমান বা একটা প্রচার আমি করতে পারি না, এটা অধিকার আমার নেই। কেননা অনেকেই আছে যারা মাছ মাংসটাই খায়। নিষিদ্ধ করে দেওয়া, আইন করে নিষিদ্ধ করে দেওয়া বা খাওয়া চলবে না এরকমটা বলা যায় না। আমিষ খাওয়া নিষিদ্ধ করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। কিছু মুষ্টিমেয় লোকের তাদের মধ্যে একটা ধারণা আছে, তাদের মধ্যে একটা প্ল্যান আছে এটা করা, কিন্তু সেটা অসম্ভব। কেন বলছি আপনার, প্রায় ৭৮% লোক ভারতবর্ষে আমিষাশী। করা যায় না, এটা আমাদের সংবিধান বিরোধী। কেউ আমিষ খেতে পারে, কেউ নিরামিষ, সেটা তার ইচ্ছা। একজনের ইচ্ছা অন্যজনের উপর চাপিয়ে দেয়া কেন? তিনি বলেছেন ঠিক যেমনটা আরএসএস বলে,
তৃণমূলের এমপি তো ঠিক আরএসএস এর সুরেই কথা বলেছেন। তার ব্যক্তিগত মত যে আমিষ নিষিদ্ধ করে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় বলুন আমি মাছ খাবো কিনা, মমতা বন্দ্যোপাধ্যায় বলুন আপনি শত্রুঘ্ন সিনহাকে সাপোর্ট করেন কিনা, আমি মাছ মাংস ডিম খাবো কিনা, আপনি ঠিক করুন বাঙালি খাবে কি খাবে না। কে কি খাবেন, কে কি পরবেন, এগুলোর মধ্যে আমরা কেন ঢুকবো? প্রত্যেকের স্বাধীনতা রয়েছে। আমি কি খাবো সেটা আমি ঠিক করব, আমি কি পরবো সেটা আমি ঠিক করব। ফলে এটা কখনো নিয়ম করে আইন করে এইভাবে চাপিয়ে দেওয়া সম্ভব নয়। ফলে এই বিষয়ে যদি কেউ কোনো মন্তব্য করে থাকেন তার ব্যক্তিগত বক্তব্য, তার কথার পিঠে নতুন করে কোনো মন্তব্য করব না। শুধুমাত্র আমিষ নিরামিষ নিয়েই মন্তব্য করে থামেননি। বিজেপি শাসিত উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড জারি করে খামোশ না থেকে তাকে সমর্থন করেও দলের অস্বস্তি বাড়িয়েছেন বিহারী বাবু। यूनिफॉर्म सिविल कोड तो होना ही चाहिए देश में, किसी देश में, और इस तमाम देशवासी ही मानेंगे इस बात को। গত 27শে জানুয়ারি থেকে বিজেপি শাসিত উত্তরাখণ্ডে চালু করা হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি। তার আগে ইউসিসি কার্যকর করার আইনি প্রক্রিয়া খতিয়ে দেখতে কমিটি করেছিল সে রাজ্যের সরকার। কমিটির রিপোর্টের ভিত্তিতে তৈরি হয় বিলের খসড়া। সেই পথে হাঁটতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাটও। এই প্রেক্ষাপটেই সবাইকে চমকে দিয়ে সেই ইউনিফর্ম সিভিল কোড চালুর প্রশংসা শোনা গেল শত্রুঘ্ন সিনহার গলায়। यूनिफॉर्म सिविल कोड तो होना ही चाहिए देश में, किसी देश में, और इस तमाम देशवासी ही मानेंगे इस बात को। लेकिन इसके अंदर बहुत फाइन प्रिंट्स हैं, इसके अंदर बहुत सारे पेच हैं, इसमें बहुत सारे लोगों का, बहुत सारे वर्क का ध्यान रखना बहुत ज़रूरी है। आप ऐसा नहीं कि अचानक एक दिन कह दोगे कि हम सिविल कोड किससे लगे कि आप वोट के लिए कर रहे हो, वोट्स के लिए कर रहे हो या चुनाव के लिए कर रहे हो। এনআরসি সিএএ থেকে ইউনিফর্ম সিভিল কোডস বারবার তীব্র বিরোধিতা করেছেন শত্রুঘ্ন সিনহার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাছের মাথাটা দেখছেন তো, ওটা হচ্ছে ক্যাট, আর লেজাটা হচ্ছে এনআরসি, আর মধ্যেখানে পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। আমি জানি অনেকের মধ্যে প্রশ্ন আছে এনআরসি হবে কিনা, সিএএ হবে কিনা, আবার ইউনিফর্ম সিভিল কোড ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসছে, আমরা মানবো না, গায়ের জোরে মানবো না, গায়ের জোরে মানবো না, গায়ের জোরে মানবো না। এই প্রেক্ষাপটে তৃণমূল সাংসদের ইউনিফর্ম সিভিল কোডকে সমর্থন ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে। আসানসোলের সাংসদ যে বিষয় গতকাল তুলেছেন সেই প্রশ্ন আমাকে না করে আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করুন। প্রথমত হচ্ছে যে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে তৃণমূল কংগ্রেসের কি অবস্থান, এই শত্রুঘ্ন সিনহার অবস্থানের সঙ্গে তারা একমত কিনা সেটা মাননীয় মুখ্যমন্ত্রী জানান। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একটি নীতি আছে, যে নীতিতে সব ধর্মকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়, সমানভাবে সম্মান দেওয়া হয়। এর বাইরে অন্য কোনো মন্তব্য যদি কেউ করে থাকেন তার কথার পরিপ্রেক্ষিতে নতুন কোনো মন্তব্য করব না। আদিবাড়ি বিহার, থাকেন মুম্বাইয়ে, লোকসভার সাংসদ আসানসোল থেকে। এহেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার আমিষ খাবারের উপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে সওয়াল নিয়ে অস্বস্তিতে তৃণমূল। আর এরই মধ্যে আরজিকর কাণ্ড নিয়ে প্রকৃত ন্যায় বিচারের দাবিতে নতুন করে পথে নামার ডাক দিলেন নিহত চিকিৎসকের মা বাবা। এই বছর প্রথম জন্মদিনে ও আমাদের কাছে আর নেই। 3 দিন পর 9 ফেব্রুয়ারি মেয়ের জন্মদিন। অন্যান্য বছর এই দিনটায় পায়েস তৈরি করে অপেক্ষা করতেন ডাক্তার মেয়ের বাড়ি ফেরার জন্য, কিন্তু এবার তছনছ হয়ে গেছে সবকিছু। 6 মাস আগে এরকম একটা 9 তারিখে কর্মস্থল থেকেই মেয়ের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। এই অবস্থায় মেয়ের জন্মদিনেই নতুন করে আন্দোলনে নামার ডাক দিয়েছেন আরজিকর কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের মা। 9 ফেব্রুয়ারি আমাদের মেয়ের জন্মদিন। ওই দিন আমরা সমস্ত শোক ভুলে তার বিচার না পাওয়ার 6 মাস প্রতিবাদে রাস্তায় থাকব। আমরা দেখেছি গত 9 আগস্ট সমস্ত দেশ তথা গোটা বিশ্ব, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমাদের মেয়েকে তারা ঘরের মেয়ে বলে মনে করেছেন। তারা এই 9 ফেব্রুয়ারি প্রতিবাদে রাস্তায় থাকবেন, এটা আমাদের তরফ থেকে বিশেষ অনুরোধ থাকবে আমাদের বৃহত্তর পরিবারের কাছে। আমাদের এখানে রাজ্য পুলিশ যা তদন্ত করেছে, সিবিআই সেই তদন্তের উপর যা সিলমোহর লেগে
ওইটাকেই প্রুফ করেছে, সেটা তো ক্লিয়ার জাজমেন্ট কপিতে লেখাই আছে এবং সেখানে বিচার কোথায় হলো? বাবা মা ডেকেছে, আমরা সবাই যাব এবং আমি মনে করি যে বিচার এখনও যেহেতু কমপ্লিটই হয়নি, সেক্ষেত্রে আমাদের দেশের মানুষ, রাজ্যের মানুষ সবাই নামবে এবং সবাই সাপোর্ট করবে। ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় সবাইকে পাশে থাকার পাশাপাশি দুটি বিশেষ আহ্বানও জানিয়েছেন নিহত চিকিৎসকের মা। এই বছর প্রথম জন্মদিনে ও আমাদের কাছে আর নেই। আমরা চাইব 9 ফেব্রুয়ারি সমস্ত সরকারি বেসরকারি মেডিকেল কলেজ, নার্সিংহোম এবং সমস্ত হেলথ ডিপার্টমেন্ট তার বিচার না পাওয়ার 6 মাসের প্রতিবাদের আলো জ্বালাক। এবং আমাদের মেয়ে ফুল গাছ খুব ভালোবাসত, তাই 9 ফেব্রুয়ারি সবাই একটি করে ফুল গাছ লাগাবেন সবার বাড়িতে বা কর্মস্থলে। এই বার্তা আমরা পেয়েছি এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট 9 আগস্টের ঘটনাকে কেন্দ্র করে যেভাবে আন্দোলন করেছে, বাবা মার এই ডাকে সাড়া দিয়ে তারাও এই রাজপথে থাকবে, রাজপথে এই লড়াই কন্টিনিউ করবে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টেও সুনির্দিষ্ট কর্মসূচি ঘোষণা করবে। আরজিকর মেডিকেলের নিহত তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় দোষী সঞ্জয় রায়কে আজীবন কারাবাসের সাজা দিয়েছে শিয়ালদা আদালত। তবে সিবিআই এর ভূমিকা নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে মামলা করেন নিহত চিকিৎসকের মা বাবা। সেই মামলা হাইকোর্টে ফেরানোর আর্জি জানিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবী। এই অবস্থায় নিহতের মার মুখে শোনা গেছে শোক ভুলে চোয়াল শক্ত করে বিচার ছিনিয়ে আনার প্রত্যয়। বিগত প্রায় 6 মাস ধরে আমরা যে আরজিকর আন্দোলনের সঙ্গে যুক্ত, আমরা সেই হতভাগ্য মা বাবা। আমাদের একমাত্র সন্তানকে গত বছর 9 আগস্ট হারিয়ে ফেলেছি। আমরা হারিয়েছি তার সমস্ত স্বপ্ন, তার সমস্ত পরিশ্রম করার সমস্ত কিছু। আমরা ভেঙে পড়ব না, হতাশ হব না এবং শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব মেয়ের বিচার ছিনিয়ে আনার জন্য, যতদিন না বিচার পাব। আমাদের এখন বেঁচে থাকার একটাই উদ্দেশ্য, মেয়ের ন্যায় বিচার পাওয়ার লড়াই। আমাদের সাথে আমাদের এই বৃহত্তর পরিবার সবাই সমস্ত আন্দোলনে উপস্থিত থাকবেন, এটুকুই অনুরোধ এই শোকাহত সর্বহারা মা বাবার। নিহত চিকিৎসকের মা বাবা যখন পথে নামার ডাক দিচ্ছেন, তখন আরজিকর কাণ্ডের প্রতিবাদে বুধবার উত্তাল হল ভাঙড় থেকে করুণাময়ী। বচসা থেকে ধস্তাধস্তি, লাঠিচার্জ, ব্যাপক ধরপাকড়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে তুলকালা। ভাঙড়ের শ্যামনগরে মিছিল আটকালে ধুমধুমার পরিস্থিতি তৈরি হল। আরজিকর কাণ্ডের তদন্তে কর্তৃপক্ষ স্বাস্থ্য দপ্তরের অপরাধমূলক অবহেলার বিরুদ্ধে জবাব চাওয়ার পাশাপাশি স্বাস্থ্য ভবনের সামনে থেকে গণতান্ত্রিক আন্দোলনের প্রতিনিধিদের গ্রেপ্তারি ও ডাক্তারদের প্রতি প্রতিহিংসামূলক আচরণের প্রতিবাদে এদিন অভয়া মঞ্চের সমর্থনে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেয় একাধিক সংগঠন। দুপুর 2টায় করুণাময়ীতে মিছিল শুরু হওয়ার কথা ছিল, শুরুতেই মিছিল আটকে দেয় পুলিশ। এই করুণাময়ী মোড় থেকে যে মিছিল যাওয়ার কথা ছিল স্বাস্থ্য ভবনে, যার জন্য বিশাল পুলিশি বন্দোবস্ত করা হয় করুণাময়ী মোড় এবং তার পাশাপাশি স্বাস্থ্য ভবন চত্বরকে একেবারে নিষিদ্ধ নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। তার বহু আগে, মিছিল শুরু হওয়ার বহু আগে মিছিলে জমায়েত হওয়ার জন্য যারা বিভিন্ন জায়গা থেকে আসছিলেন, মূলত ভাঙড়, পোলেরহাট এইসব অঞ্চল থেকে যারা আসছিলেন, তাদেরকে সেই জায়গাতেই আটকে দেওয়া হয়। কয়েকজনকে আটক করেছে পুলিশ। যারা এই প্রোগ্রামের সংগঠক, সেই সংগঠকদেরকে বিভিন্ন জায়গা থেকে আটক করে নেওয়া হয়। এইভাবে মানুষের যে ক্ষোভ, মানুষের যে আন্দোলন, সেটাকে শেষ অবধি আটকে রাখতে পারবে না প্রশাসন। এই আন্দোলন হচ্ছে অভয়াকে নিয়ে, তাদের আমরা সেই সহমর্মিতা জানাচ্ছি। তো সেইটার জন্য মানে এতটা ফ্যাসিস্টিক কায়দা তৈরি রাখা, এটার কোনো মানে হয় বলে আমার মনে হয় না। ভাঙড়ের জমি জীবিকা বাস্তুতন্ত্র পরিবেশ রক্ষা কমিটির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়।
পুলিশ দল বলপূর্বকভাবে আমরা একটা অধিকার নিয়ে লড়াই করতে আর্জিকর ইস্যুতে স্বাস্থ্য ভবন যাওয়ার কথা, পুলিশ নানান জায়গায় আমাদেরকে হেনস্থা করছে, গাড়ি আটকাচ্ছে, দালালি করে যাচ্ছে, দালালি করছে। একাধিক জায়গায় ধরপাকড় করে পুলিশ। টেনে হিচড়ে তোলা হয় প্রিজন ভ্যানে। এখানে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে যাচ্ছিলাম, অন্যায়ভাবে দরজা করে পুলিশ আমাদেরকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, অন্যান্য জায়গা থেকেও আমাদেরকে গ্রেফতার করা হচ্ছে। স্বাস্থ্য দপ্তরকে জবাব দিতে হবে। সেই আরজিকর সেই দুর্নীতির অভিযোগ। না প্রশ্ন হচ্ছে, শুনুন, এই দুর্নীতিগুলো সত্যি হ্যাটস অফ টু দ্য স্টুডেন্টস। আজকে এই ঘটনার সঙ্গে সঙ্গে যে আরও জিনিসগুলো মানে প্রকাশিত হলো, সেই প্রকাশিত হওয়াতে আমরা সবাই জানতে পাচ্ছি যে কিভাবে আপনি বললেন, কিন্তু স্বাস্থ্য দপ্তর কি ঘুমোচ্ছিল যখন 1 বছর 5 মাস আগে ডেপুটি সুপার, অন্য কেউ নয়, তিনি লিখিত অভিযোগ দিচ্ছেন প্রমাণ সহ হোয়াইট কলার ক্রাইমে? সেই জিনিসটা সেখানে যেতে পারেনি এবং মানুষ বিশ্বাস করেছে। ওর পরে বিশ্বাসটা কত খারাপ হতে পারে আজকে দেখা যাচ্ছে। নিশ্চয়ই তো আজকে কালকেই না কবে শুনছিলাম আপনি স্টুডেন্ট বললেন, তার কয়েনের উল্টো দিকটা হচ্ছে যে কন্ডেম করুন। না কন্ডেম শুধু না, কন্ডেম করে কি হবে? কন্ডেম তো না, এটাকে দিবেন না। কন্ডেম তো অল্প কথা, অল্প কথা। বেশি কথাটা কি? বেশি কথাটাকে যারা করেছে তাদের পরিষ্কার একেবারে পুরো জেলে পড়া। স্বাস্থ্যমন্ত্রী সহ কাকে? স্বাস্থ্যমন্ত্রী না মানে আমি বলছি এর একটা ব্যাখ্যা হতে পারে, যে ব্যাখ্যা দেবনারায়ণ দাস থেকে এক স্টেপ এগিয়ে মদন মিত্র দিয়েছেন। আমি দেখাবো, তার আগে দ্রুত আসবো। দেবনারায়ণ দা প্লিজ, আমি এটা সিরিয়াস আমি বলছি, প্রত্যেকটা আপনি প্রথমে দেখালেন আরজিকরের দুর্নীতি, পরে বিভিন্ন হাসপাতালের দুর্নীতি, স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি, এখন প্রত্যেকটা বিভাগ ধরে ধরে আপনি বলছেন যে এই দুর্নীতি। আমি আপনাকে খুব সিরিয়াস দুটো নোট দিচ্ছি, যে শিক্ষা, স্বাস্থ্য, মানে রেশন থেকে শুরু করে সর্বত্র যে দুর্নীতি কিন্তু আমাদের পশ্চিমবাংলাকে আর্থিকভাবে পিছিয়ে দিচ্ছে। কেন পিছিয়ে দিচ্ছে? নীতি আয়োগের সাম্প্রতিক মানে সদস্যদের রিপোর্ট, মানে তারা যে রিপোর্ট প্রকাশ করেছেন তাতে দেখাচ্ছেন যে জিডিপির, ভারতবর্ষের জিডিপির 10% কন্ট্রিবিউশন একসময় পশ্চিমবাংলা ছিল, আজ থেকে কয়েক বছর আগে। আজকে জিডিপির মাত্র শেয়ার পশ্চিমবাংলায় 5%, অর্থাৎ 5% জিডিপির অল ইন্ডিয়ার কন্টেক্সটে 5% কন্ট্রিবিউশন পশ্চিমবাংলার জিডিপি কমেছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, শিল্প নেই, আপনার কর্মসংস্থান ঠিক মতন নেই, এইরকম অবস্থায় দুর্নীতি আরেকটা সমস্যা আমাদের, যে আমরা আরও দরিদ্র হচ্ছি, আমরা আরও বেশি মানে বেকার তৈরি করছি, এবং আমাদের মানে উদ্যোগগুলো কমে যাচ্ছে, যার ফলে ভারতবর্ষের পশ্চিমবাংলার কন্ট্রিবিউশন ছিল জিডিপির 10%, সেই পশ্চিমবাংলার কন্ট্রিবিউশন কমে 10 থেকে কমে 5% দাঁড়িয়ে। প্রথম কথা হচ্ছে, যেটা দেবনারায়ণ বাবু বললেন যে উনি হ্যাটস অফ করলেন টু দ্য ডক্টরস, তাদের জন্য দুর্নীতির কথা আমরা জানতে পারলাম। ঠিকই, ডাক্তারদের জন্য হয়তো দেবনারায়ণ বাবু জানতে পারলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আক্তার আলীর থেকেই জানতে পেরেছিলেন, এবং জানতে পেরে সন্দীপ ঘোষের বদলে আক্তার আলীকে সরিয়ে দিয়েছিলেন, প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে, আর যে কোনো দুর্নীতির মতো এই দুর্নীতিতেও কিন্তু সরাসরি বাংলার মানুষ দল নির্বিশেষে, তৃণমূল কংগ্রেসেরও কোনো মানুষ যখন চিকিৎসা করিয়েছেন তার শরীরেও জাল ওষুধ ঢুকেছে, তাকেও কিন্তু হচ্ছে ইউজড বায়োলজিক্যাল ওয়েস্ট দিয়ে তাকে ইঞ্জেকশন নিতে হয়েছে। হয়তো চিকিৎসা করতে গেছিলেন জন্ডিসের, হয়তো শরীরে ব্লাড ক্যান্সার বা এইডস নিয়ে ফিরেছেন। তৃণমূলের সমর্থক, তৃণমূলকে ভোট দেওয়া মানুষও কিন্তু। আরজিকর মেডিকেল কলেজে নজিরবিহীন বেনিয়মের অভিযোগ উঠেছিল। দান করা দেহ নয়, মর্গ থেকে ময়নাতদন্তের জন্য রাখা মৃতদেহ নিয়ে চিকিৎসকদের ওয়ার্কশপ করার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় এবার আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে রাজ্য সরকারকে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিল রাজ্য মানবাধিকার কমিশন। সেই সঙ্গে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে আরজিকর মেডিকেলের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রাক্তন প্রধান প্রবীর চক্রবর্তী এবং ইএনটি বিভাগের প্রাক্তন প্রধান ইন্দ্রনাথ কুণ্ডুর বিরুদ্ধেও। 2023-এর 5ই জানুয়ারি আরজিকর মেডিকেলে ইএনটি বিশেষজ্ঞদের সর্বভারতীয় সংগঠনের একটি ওয়ার্কশপ ছিল। সেখানে অপারেশন শিক্ষার সাবজেক্ট হিসেবে মর্গে দেহ ব্যবহারের অভিযোগ ওঠে। মর্গে রাখা 5টি মৃতদেহ নিয়ে চলে হাতে কলমে শিক্ষা। সেই ওয়ার্কশপের জন্য হাসপাতালের অধ্যক্ষের কাছে 6টি টাটকা মৃতদেহ চেয়ে আবেদন জানান ইএনটি বিভাগের তৎকালীন প্রধান। কিন্তু দেখা যাচ্ছে গত 21শে ডিসেম্বর সেই আবেদন ফিরিয়ে দিচ্ছেন ফরেনসিক বিভাগের প্রধান সোমনাথ দাস।
তিনি চিঠিতে পরিষ্কার লিখে দিয়েছেন, ময়নাতদন্তের জন্য পুলিশের আনা কোনো মৃতদেহ ওয়ার্কশপে দেয়া হবে না। এরপর তাকে বিভাগীয় প্রধান পদ থেকে সরিয়ে দেওয়া হয়। 30 তারিখ ইএনটি ডিপার্টমেন্টের তরফে প্রিন্সিপালের কাছে ফের আবেদন করা হয়। হাসপাতাল অধ্যক্ষ মঞ্জুর করেন সেই আবেদন। টাটকা দেহ দেওয়ার নির্দেশ দেওয়া হয় ফরেনসিক বিভাগের প্রধানকে। দেখা যাচ্ছে সেই চিঠি রিসিভ করেছেন পরবর্তী বিভাগীয় প্রধান প্রবীর চক্রবর্তী। সূত্রের খবর, মর্গ থেকে 5টি দেহ পাঠানো হয় অ্যানাটমি বিভাগে। দান হওয়া দেহের পরিবর্তে ময়নাতদন্তের দেহ নিয়ে চলে অপারেশন শিক্ষা। ওয়ার্কশপের পর 5টি মৃতদেহ ফেরত যায় মর্গে। এরপর সেই দেহগুলি ময়নাতদন্তের পর তুলে দেওয়া হয় পরিবারের হাতে। এখানেই প্রশ্ন ওঠে, ময়নাতদন্তের জন্য রাখা দেহ কি করে ওয়ার্কশপ বা কোনো পরীক্ষা নিরীক্ষার জন্য ব্যবহৃত হতে পারে? যাদের দেহ নিয়ে পরীক্ষা নিরীক্ষা হয় তাদের পরিজনরা মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন। তারা জানান, এ ব্যাপারে তাদের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে রাজ্য মানবাধিকার কমিশন। তার 2 বছর পর রায় দিল কমিশন। রাজ্য মানবাধিকার কমিশনের নির্দেশনামার 36 নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে, ইএনটি বিভাগের প্রধানের আয়োজন করা ওয়ার্কশপে সন্দীপ ঘোষের নির্দেশে পোস্টমর্টেমের আগেই ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধানের তরফে 5টি মৃতদেহ দেওয়া হয়। দেহগুলির গুরুত্বপূর্ণ অঙ্গে এন্ডোস্কোপ ব্যবহার করে সাইনাস সার্জারির ট্রেনিং হয়েছিল, যার ফলে তথ্য প্রমাণ নষ্ট হয়েছে। 2023 সাল থেকেই অনেক বাড়ির লোক এবং বিভিন্ন দপ্তরের থেকে সরকারের কাছে এবং সরকারের সর্বস্তরে, সেটা স্বাস্থ্য দপ্তর এমনকি মুখ্যমন্ত্রীর দপ্তরেও অভিযোগ জমা পড়েছে। কিন্তু আমরা খুব অবাক হয়ে দেখেছি যে সমস্ত অভিযোগ একেবারেই নিঃশব্দের সাথে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা অত্যন্ত খুশি যে মানবাধিকার কমিশন এখন অন্তত এটা বুঝেছেন যে আরজি কর মেডিকেল কলেজে মৃতদেহ নিয়ে একটা অন্যায় এবং এটা দুর্নীতির জাল তৈরি হয়েছিল। আশা করব মানবাধিকার কমিশন এটির শেষ বিন্দু অবধি দেখবে, যেখানে যারা এই দুর্নীতির সাথে যুক্ত তারা শাস্তি পায়। পাশাপাশি মানবাধিকার কমিশনের রিপোর্টে বলা হয়েছে, তদন্ত চলাকালীন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, ফরেনসিক মেডিসিন বিভাগের তখনকার প্রধান প্রবীর চক্রবর্তী এবং ইএনটি বিভাগের তৎকালীন প্রধান ইন্দ্রনাথ কুণ্ডু মিথ্যা তথ্য দেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়ো তথ্য দিয়ে কমিশনের তদন্তকে ভুল পথে চালিত করার চেষ্টা করেন এই 3 জন। যাতে কমিশন নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছতে না পারে তার জন্য এরা বিভিন্নভাবে বাধা দিয়েছেন। পাশাপাশি রাজ্য মানবাধিকার কমিশনের নির্দেশনামায় আরও বলা হয়েছে, ইএনটি বিভাগের তৎকালীন প্রধান ইন্দ্রনাথ কুণ্ডু মৃতদেহ ব্যবহার সংক্রান্ত হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের সমস্ত গাইডলাইনকে অগ্রাহ্য করে এই কাজ করেছেন, যা মৃতদেহের মর্যাদা লঙ্ঘিত করেছে। তাদের এই কাজের জন্য অ্যানাটমি অ্যাক্ট, ট্রান্সপ্লান্টেশন অফ হিউম্যান অর্গান অ্যান্ড টিস্যুজ অ্যাক্ট লঙ্ঘিত হয়েছে। আমরা যে 137 পাতার কপি মুখ্যমন্ত্রীকে জমা দিয়ে এসেছিলাম লাস্ট নবান্নে বৈঠকে, সেখানে একথাও উল্লেখ ছিল, শুধুমাত্র হিউম্যান রাইটসের কাগজ নয়, সেখানে রোগীর পরিবার যে কমপ্লেনটা করেছিল সেই কপিও ছিল। সেখানে মুখ্যমন্ত্রীকে লেখা রোগীর পরিবারের চিঠি থেকে শুরু করে অনেক কাগজপত্র ছিল, যেখানে প্রিন্সিপাল হেলথ সেক্রেটারিকে হিউম্যান রাইটসের চিঠি ছিল, এগুলো উল্লেখ করা ছিল। এবং এইগুলো নিয়ে ধীরে ধীরে ব্যবস্থা হচ্ছে। এটা একটা আশানুরূপ দিক যে দুর্নীতি, যে কথাটা আমরা বারবার করে বলে আসছি, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, সেই প্রশ্নগুলো আবার একবার সোচ্চার হচ্ছে। সন্দীপ ঘোষ, প্রবীর চক্রবর্তী ও ইন্দ্রনাথ কুণ্ডু 3 জনের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা রাজ্য সরকারকে 3 মাসের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছে রাজ্য মানবাধিকার কমিশন। আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে যে রেগুলেশনগুলো আনা হয়েছে, যে অ্যাক্টের কথা আপনি বলছেন, এই অ্যাক্টগুলো আনা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি যে ধরনের মেডিকেল কারিকুলামকে নিয়ে যা ঘটনা ঘটেছিল, এই ধরনের ভবিষ্যতে যাতে না ঘটে এবং এই ধরনের স্বৈরাচারী মানুষের উপর যাতে স্বৈরাচার না হয় তার জন্যই তৈরি করা হয়েছে। তাহলে সেই অ্যাক্টেরই তারই একটা পুনর্মিলন আমরা আরজি কর মেডিকেল কলেজে এই ঘটনাকে কেন্দ্র করে দেখতে পাচ্ছি। তাহলে স্বাভাবিকভাবে যদি এই স্বৈরাচারের মতন ঘটনা আরজি কর মেডিকেল কলেজে ঘটে, তাহলে অবশ্যই তাকে কন্ডেম করা উচিত, প্রহিবিটেড করা উচিত। 3 জনের মধ্যে সন্দীপ ঘোষ এখন জেলে। অবসরের পর বর্তমানে একটি বেসরকারি মেডিকেল কলেজে কর্মরত রয়েছেন তৎকালীন ফরেনসিক প্রধান প্রবীর চক্রবর্তী। আর আরজি করের তৎকালীন ইএনটি প্রধান ইন্দ্রনাথ কুণ্ডু এখন বাঁকুড়া সম্মেলনী মেডিকেলের বিভাগীয় প্রধান। ইন্দ্রনাথ কুণ্ডু জানিয়েছেন, এই গোটা ঘটনায় তার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। শিক্ষার স্বার্থে পরীক্ষা নিরীক্ষার জন্যই দেহ চাওয়া হয়েছিল, যাতে পড়ুয়ারা শেখে। প্রিন্সিপালের নির্দেশ, বিভাগীয় প্রধান ঠিকমতো নির্দেশ পালন করেছেন কিনা এগুলো তাদের ব্যাপার। তিনি নির্দেশ মতো কাজ করেছেন। মৃতদেহের সম্পূর্ণ মর্যাদা আব্রু বজায় রেখেই পুরো প্রক্রিয়া হয়েছে। উল্লেখ্য, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের মিটিংয়ে যে 137 পাতার রিপোর্ট দেওয়া হয়, সেখানেও আরজি করে এইভাবে ময়নাতদন্তের আগেই দেহ নিয়ে ওয়ার্কশপের ঘটনাটি জানানো হয়।
স্বাস্থ্য সচিবকে রাজ্য মানবাধিকার কমিশন নির্দেশ দিয়েছে অবিলম্বে সমস্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং বিভাগীয় প্রধানের উদ্দেশ্যে সার্কুলার জারি করতে হবে। কোনো হাসপাতালে ওয়ার্কশপ, সেমিনার বা ক্লাসরুমের পঠন পাঠনে ময়নাতদন্তের আগে মর্গ থেকে মৃতদেহ আনা যাবে না। এদিকে এরই মধ্যে নতুন বিতর্ক, মেডিকেল কলেজ থেকে রাজনীতির আঙিনা। বিতর্কে তৃণমূল পরিচালিত কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। প্রকাশ্যে হুমকি দিচ্ছেন তৃণমূল পরিচালিত কাঁথি পৌরসভার চেয়ারম্যান ও রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরি। আর ভাইরাল এই ভিডিও ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। তোমার জায়গা না, এখানে দাঁড়িয়েছো কেন? বেরো। এটা সর্বসাধারণ জায়গা নয়। আপনি যদি দাঁড়াতে পারেন, তোমার জায়গা নয় এটা। আপনি যদি দাঁড়াতে পারেন, আমিও দাঁড়াতে পারি। কেন? কেন মানে? তুমি দাঁড়াতে পারো। একে তো ফাটিয়ে দিতে মনে হচ্ছে একদম। কথাবার্তা ঠিক করে বলো। স্থানীয় সূত্রে দাবি, সরকারি জমি দখলের অভিযোগ ঘিরে ঘটনার সূত্রপাত। কাঁথি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোড়াচাঁদ পাত্র। তার বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘদিন ধরে পুরসভার জমি দখল করে রেখেছেন তিনি। জমি মাপঝোঁক করতে গিয়ে বারবার বাধার মুখে পড়তে হয়েছে পুরসভার আধিকারিকদের। পাড়ার সবাই মিলে একটা মাঠ করেছে, খাওয়ার মাঠ। সবাই জুড়ে এগুলা, সবাই জুড়ে তারা গাছপালা লাগিয়েছে, সবাই করেছে। পুকুরে মাছ উনি ছেড়েছেন নিজে, পৌরসভার পুকুর মানে সবাই মিলে ছেড়েছে, সবাইও তারাই সবাই খায়। এটা কতদিন ধরে আপনার ছেলে রেখেছে? এটা কতদিন ধরে, কয়েক বছর হয়ে গেল আমার মনে নেই। এই পরিস্থিতিতে সম্প্রতি সেই জমি দখলমুক্ত করতে গিয়ে এই ব্যক্তির সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কাঁথি পুরসভার চেয়ারম্যান। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এই ব্যক্তিকে গালিগালাজ ও হুমকি দিচ্ছেন সুপ্রকাশ গিরি। তেড়ে যাচ্ছেন ওই ব্যক্তির দিকে। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেখানে আইন অনুযায়ী ব্যবস্থা হবে, কিন্তু প্রকাশ্যে এভাবে কেন হুমকি হুঁশিয়ারি দেবেন খোদ পুরসভার চেয়ারম্যান? এই প্রশ্ন তুলেছে বিরোধীরা। সমস্যা থাকলে আইনগত ব্যবস্থা হবে, কিন্তু যখন প্রশাসনিক ব্যক্তি নিজেই সেই দায়িত্ব, সেই আইন যখন পৌরসভার কতটুকুন এখতিয়ার আর কতটুকুন ক্ষমতা, সেই ক্ষমতাই থাকা উচিত। এখন প্রশাসনিক ব্যক্তি যদি তিনি নিজেই যদি পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে নেন, তিনি নিজেই যদি একজনের উপরে আক্রমণ করতে চলে যান, তো এটা তাহলে কি বোঝা যাচ্ছে? সাফাইয়ের সুর শোনা গেছে সুপ্রকাশ গিরির গলায়। জুন মাস থেকে তাকে নোটিশ করা হয়েছে এবং 7 বার চিঠি দেওয়ার পরে চিঠির কোনো হিয়ারিংয়েতে আসতো না। 3 বার মাপের জন্য চিঠি করা হয়েছিল, যতবার মাপ করতে গেছে পৌরসভার লোককে ফিরিয়ে দিয়েছে। তো আমি যখন পৌঁছই তখন আমাকে প্রথম অকাত্য ভাষায় গালিগালাজ, এবং দেখে নেব এই চেয়ারম্যান আমার কিছু করতে পারবে না, আরও অশ্লীল ভাষা। শুধু সুপ্রকাশ গিরি নয়, এর আগে একাধিকবার বিতর্কে জড়িয়েছে তার বাবা অখিল গিরিও, যিনি তৃণমূলের বিধায়ক ও রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী। 2022 সালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিলেন রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি। দেখতে ভালো না, আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি, তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা? এই ভিডিও ভাইরাল হতেই দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়, উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। গত বছর অগাস্ট মাসে বন দপ্তরের জায়গা দখলমুক্ত করতে গেলে সরাসরি এক মহিলা বন আধিকারিককে পেটানোর হুমকি দেন রামনগরের তৃণমূল বিধায়ক। শেষ পর্যন্ত দলের শীর্ষ নেতৃত্বের চাপে কারামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন অখিল গিরি। কিন্তু পদ হারিয়েও অখিল রয়েছেন অখিলেই। সপ্তাহ তিনেক আগে কাঁথি সমবায় ব্যাংকের ডিরেক্টর নির্বাচন ঘিরে তৃণমূলেরই আরেক বিধায়কের অনুগামীদের উদ্দেশ্যে বোমা মারার হুমকি দেন তিনি। পাল্টা বিধায়কের অনুগামীদের তরফ থেকে ধেয়ে আসে বিদ্রুপ। ফের বোমা মারার হুমকি দেন রামনগরের বিধায়ক।
এবার তার ছেলে সুপ্রকাশ গিরির প্রকাশ্যে হুমকি দেওয়ার ভিডিও ঘিরে শুরু হয়েছে বিতর্ক। একজন প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী, আর কি নিয়ে এই বিবাদটা, যে সমবায় নির্বাচনে বোর্ড দখল নিয়ে। আমি খানিকক্ষণ আগে গ্রাম পঞ্চায়েতের কথা বলছিলাম, সেখানে 5 কোটি আসে। আমি বলছি গ্রাম পঞ্চায়েত না, পঞ্চায়েত সমিতি নয়, বিধানসভা লোকসভা বাদ দিলাম, পুরসভাও নয়, একটা বোর্ড গঠনের জন্য দলের অন্য গোষ্ঠীকে বলছেন যে বোম চার্জ করে দেব। ভাবুন একজন মন্ত্রী, তার দিকে কিভাবে মানুষ চোর চোর বলে স্লোগান দিচ্ছে। প্রাক্তন মন্ত্রী তিনি বোম মারার হুমকি দিচ্ছেন। একটা আমাদের রাজ্যের অবস্থাটা একটু ভাবুন। সত্যি সিপিএম আমলে অনেক গোলমাল হয়েছে, তার আগে 72 আমরা দেখেছি, সেই সময় অতি বামদের ওপর অত্যাচারের খবর আমরা শুনেছি, কিন্তু রাজনীতিটা তৃণমূল কংগ্রেস যে জায়গায় এনে নামিয়ে দিয়েছে মোটের ওপর, তাতে এরপর হবে কি, তৃণমূল কংগ্রেস তলায় ট্যাগলাইন জন্মিলে মরিতে হবে। যে জায়গাটায় তৃণমূল কংগ্রেস পৌঁছে দিয়েছে সেই জায়গাটা এমন একটা পরিস্থিতি যে মুখ্যমন্ত্রী স্বচ্ছতার কথা বলছেন বিরোধী নেত্রী হিসেবে, কোনো রকম দায় দায়িত্বের ব্যাপারই নেই। একজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক মোহাম্মদ আব্দুল গনি, তিনি বলছেন জাকির শেখের কথা। তৃণমূল কংগ্রেসের মঞ্চ বাঁধাটা বন্ধ করতে হবে রাহুলদা, কারণ তৃণমূল কংগ্রেস মঞ্চ বাঁধলেই সিপিএম, বিজেপি আর কংগ্রেস থেকে লোক গিয়ে যোগ দিচ্ছে। এই খুনোখুনি তো তৃণমূলের কেউ করছে না, সিপিএম, কংগ্রেস এবং বিজেপির লোকরা করছে। ফলে মঞ্চ বাঁধা বন্ধ করলে আপনাদের এই সমস্যাটা কমবে, কারণ মঞ্চ বাঁধলেই এটা হচ্ছে। শিয়ালদা স্টেশনের পাশ দিয়ে যাওয়ার সময় আমাদের হেলমেট পরতে হচ্ছে, মাথায় ঢিল পড়ার ভয় নয়, ঢিল পড়ার পর লোকে যদি তৃণমূল কংগ্রেস বলে দাগিয়ে দেয় তার ভয়। এত মানুষের সমর্থন, এত মানুষ সৎ তৃণমূল সমর্থক যারা ভোট দিচ্ছেন, আর দলটার কর্পোরেটাইজেশনের মাধ্যমে কোনো রকম নিয়মনীতির বালাই নেই, একেবারে ল ইমপ্লিমেন্টিং অথরিটি, তাদের ইনঅ্যাকশান, কোনো রকম কথা শোনা যাচ্ছে না সঠিক কথা। সেই আইনের শাসন সেটা তৃণমূল কংগ্রেসের সরকার তারা এস্টাবলিশ করতে পারেনি। এখন এরপর বলবেন কেন আপনারা তো বাড়ির থেকে আসছেন, টিভি স্টেশনে এসে এত বক্তব্য রাখছেন, বাড়ি ফিরে যাচ্ছেন। প্রশ্নটা হচ্ছে যে সেটা কিন্তু নয়। তৃণমূল কংগ্রেসের সমর্থকরা এই ধরনের বিপদের মধ্যে তাদের রাস্তায় এরকম একজন প্রাক্তন মন্ত্রীকে এইভাবে লোকে একেবারে যাচ্ছে তাই বলছে, গোটা বিষয়টায় মাথাকে নিয়ে আলোচনা হচ্ছে, এদিকে তৃণমূলের একজনের মাথাটা থেঁতলে যাচ্ছে। এই যে আয়নার সামনে দাঁড়ালে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে এই গোটা রাজ্যে নিজেদের কোন জায়গায় প্লেস করতে চাইছে। একটা রাজনৈতিক দল, সোশ্যাল ডেমোক্রেট একটা ভাবনা আছে, অনেকগুলো এমপির আসন আছে, এখানে সামনের নির্বাচনে বারবার শুনছি 250 আসন পাবেন, পেয়ে হবেটা কি? এই রাজ্যের কিছু নিম্নবিত্ত মানুষের কাছে কিছু প্রকল্প পৌঁছে দেয়া সত্যি একটা পথ, কিন্তু তার বাইরে চরম দুর্বৃত্তায়ন, এবং তাই নিয়ে কোনো রকমভাবে দলে আলোচনা হচ্ছে না। একটা রাজনৈতিক দল তো আপনাদের, সেই দলটার মধ্যে তো আপনি গিয়ে তো বলবেন যে আচ্ছা এটা কি হচ্ছে, এরকম ভাবে রোজ টেলিভিশন চ্যানেল লোকে বলছে আমাদের দলে কি পদক্ষেপটা কি নেওয়া হচ্ছে, আবার 4টি কথা হবে, আপনাকে সেই একেবারে কোনোভাবে একটা ডিফেন্স করতে হবে, আপনি পেছনের পায়ে খেলতে খেলতে হিট উইকেট হয়ে যাবে, পা উইকেটে ঠেকে গিয়ে, এইভাবে কতদিন চলবে রাহুলদা? কোথাও দাঁড়িয়ে সমদা এস্টাবলিশ করতে চাইলেন যে এখানে নৈরাজ্য চলছে, অ্যানার্কি চলছে, আইনের শাসন নেই, এত মানুষ এখানে দাঁড়িয়ে এই দলটাকে সমর্থন করছে কি? ছবিটা দেখে তোমার মনে হচ্ছে যে মালদাতে আইনের শাসনের ছবি দেখে কাঁথি পৌরসভার চেয়ারম্যানের বিতর্কিত ভাইরাল ভিডিও ঘিরে যখন উত্তপ্ত রাজনীতি, তার মধ্যেই কলকাতা ও আশপাশের একাধিক এলাকায় হেলেপাড়া বহুতল নিয়েও বিতর্ক চলছে। বারবার প্রশ্ন উঠছে, যখন অবৈধ বহুতল উঠছে তখন তৃণমূল পরিচালিত পুরসভা কি করছে, স্থানীয় কাউন্সিলররা কি করছেন, কেন সবকিছু হয়ে যাওয়ার পর যখন বহুতল হেলে পড়ছে তখন পুরসভার টনক নড়ছে, তখন তারা বাড়ি ভেঙে ফেলতে বলছেন। পুরসভা আগে সক্রিয় হলে তো প্রমোটার সাধারণ মানুষকে বোকা বানিয়ে এই ফ্ল্যাটগুলো বিক্রি করে সর্বশান্ত করতে পারতেন না। এই আবহেই এবার পথে নামল কংগ্রেস। বছরখানেক আগে গার্ডেন রিচের পাহাড়পুরে নির্মীয়মান বহুতল কেড়েছিল 12 জনের প্রাণ, কিন্তু তারপরেও যে পরিস্থিতি খুব একটা বদলায়নি তার প্রমাণ দক্ষিণের বাঘাযতীন থেকে উত্তরের লেকটাউন, একের পর এক বিপজ্জনক বহুতলের ছবি। এরই মধ্যে আবার বুধবার বড়বাজারে এসি মার্কেটের কাছে ভেঙে পড়েছে শতবর্ষ প্রাচীন একটি বাড়ির একাংশ। পরপর এই ঘটনায় কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখালো প্রদেশ কংগ্রেস। উঠল মেয়র ও পুর নগরোন্নয়ন মন্ত্রী ফেরহাদ হাকিমের পদত্যাগের দাবি।
কলকাতা পুরসভার সামনে হাত শিবিরের প্রতিবাদ ঘিরে কার্যত রণক্ষেত্র হয়ে উঠল ধর্মতলা চত্বর। কংগ্রেস কর্মীদের ব্যারিকেড ভাঙা থেকে পাল্টা পুলিশের লাঠিচার্জ, বাদ গেল না কিছুই। কলকাতা পুরসভার সামনে ধুন্ধুমার পরিস্থিতি, ব্যারিকেড, সেই কলকাতা পুলিশের ব্যারিকেড একেবারে ভেঙে দেন কংগ্রেস কর্মীরা। এই মুহূর্তে কলকাতা পুরসভার সামনে ধুন্ধুমার পরিস্থিতি, ব্যারিকেড ভেঙে কংগ্রেস কর্মীরা কলকাতা পুরসভার দিকে এগিয়ে যাচ্ছে। সেই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে কলকাতা পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের ধস্তাধস্তি হচ্ছে, ধরপাকড় চলছে। এখানে কংগ্রেস কর্মীদের ধরপাকড় করছেন কলকাতা পুলিশ। কলকাতা পুরসভায় ব্যাপক দুর্নীতি হচ্ছে এই স্লোগান তুলে এবং কলকাতার দিকে দিকে যে বহুতল হেলে যাচ্ছে তারই প্রতিবাদে আজকের এই প্রতিবাদ মিছিল। দেখতে পাওয়া যাচ্ছে কলকাতা পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের উত্তপ্ত বাক্য বিনিময়। আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, পুলিশ লাঠি চার্জ করে দিয়েছে, মেরেছে, পুরো লাঠি চার্জ করেছে। বাস আমার এটাই দোষ, আমরা ন্যায় মাংতে এসেছি ববি হাকিমের কাছে, আমরা ন্যায় এটাই পেলাম কি আমরা মার খাবো। অভিযোগ, কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের একাংশের মদতে নির্মাণ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক বহুতল তৈরি করছেন অসাধু প্রমোটাররা। এরই প্রতিবাদে এবার বিধান ভবন থেকে প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে মিছিল করে পুরসভার সামনে গিয়ে বিক্ষোভ দেখালেন দলের নেতাকর্মীরা। কংগ্রেসের মিছিল থেকে উঠল মেয়র ও পুর নগরোন্নয়ন মন্ত্রী ফেরহাদ হাকিমের পদত্যাগের দাবি। পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকানোর চেষ্টা করলে প্রদেশ কংগ্রেস কর্মীদের সঙ্গে বাধ্য ধস্তাধস্তি, ব্যারিকেড ভাঙলেন হাতের নেতাকর্মীরা। পাল্টা বিক্ষোভকারীদের রুখতে লাঠিচার্জ করতে দেখা গেল পুলিশকে। সব মিলিয়ে প্রদেশ কংগ্রেসের কলকাতা পুরসভা অভিযান ঘিরে তৈরি হলো ধুন্ধুমার পরিস্থিতি। মেয়র ও পুর নগরোন্নয়ন মন্ত্রী ফেরহাদ হাকিমের কাছে ডেপুটেশন জমা দিতে গেলে বিক্ষোভকারীদের পুলিশ বাধা দেয় বলে অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এমনকি পুলিশের লাঠিচার্জে তাদের কয়েকজন কর্মী আহত হয়েছে বলেও দাবি করেছেন তিনি। ওরা বলেছে ডেপুটেশন নেব না, ডেপুটেশন রিসিভিং সেক্টরে গিয়ে জমা দিয়ে দাও আমাদের হাতে। কেন? আমাদের ডেপুটেশনে যে কথাগুলো লেখা আছে, যে অসাধু প্রমোটার তাকে অ্যারেস্ট করতে হবে, যে কাউন্সিলরের সঙ্গে জড়িত অ্যারেস্ট করতে হবে। কেন বিল্ডিং ডিপার্টমেন্ট এখনো পর্যন্ত দায় নিল না? এখনো বেআইনি বাড়ি তৈরি হচ্ছে, সেগুলো বন্ধ হোক। মেয়র কেন পদত্যাগ করবে না? করে ফেলা উচিত। পুলিশের লাঠিচার্জের পরেই পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। এসএন ব্যানার্জি রোড আটকে অবস্থান বিক্ষোভ দেখাতে থাকেন প্রদেশ কংগ্রেস কর্মীরা। আমাদের এখানে শান্তিপূর্ণ অবস্থান ছিল, সেই শান্তিপূর্ণ অবস্থানে আমাদের যারা ডেপুটেশন দেবেন প্রদেশ নেতৃত্বের নাম ঘোষণা করা হয়েছে। আমরা যখন ডেপুটেশন নিয়ে এগোচ্ছি আমাদেরকে আটকে দেওয়া হলো। তখন যখন আমরা ব্যারিকেড ভেঙে যখন যাওয়ার চেষ্টা করলাম তখন ওনারা আমাদেরকে কিছু না বলে আমাদের ওপর লাঠিচার্জ শুরু করলেন। প্রায় 20 মিনিট ধরে অবরোধ চলার পর পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের কাছে ডেপুটেশন জমা দেন কংগ্রেস কর্মীরা। ওনারা কাকে ডেপুটেশন দেবেন, কিভাবে ডেপুটেশন দেবেন, এটা তো ওনাদের হয়তো কথা বলে নেওয়া আগে থেকে যদি থাকতো কেএমসি কারুর সাথে, তাহলেই আজকে এরকম সিচুয়েশনটা হতো না। ওনারা এলেন, তারপর যখন ডেপুটেশন কে নেবে সেটা নিয়ে কনফিউশন ছিল, তখন ওনারা এসএন ব্যানার্জি রোড ব্লক করে দিলেন। ওনারা পুলিশের গার্ডরেল ধাক্কাধাক্কি করলেন, পুলিশের অ্যাসল্টও হলো। তারপর সাবসিকুয়েন্টলি যখন বলা হলো যে ডেপুটেশন নেওয়া হবে, তারপর ওনাদের একটা প্রতিনিধি দল ভেতরে গেছে। কিন্তু কেন বারবার কলকাতা পুরো এলাকায় বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ উঠছে? একের পর এক খেলে পড়া বহুতলের দায় এড়াতে পারে কলকাতা পুরসভা? ওনাদের বলুন না যে দুটো, আমার পদত্যাগ করতে গেলে ওদের তো মেয়র করতে হবে, তাহলে ওর যে মেয়রের জন্য একটা নো কনফিডেন্স দিক, তাতে ওরা জিতুক, তারপর তো মেয়রের কনফিডেন্স। মেয়রের পদত্যাগ তো গায়ের জোর করে কলার ধরলে হয় না। তাহলে ওনাদের কি ক্যান্ডিডেট আছে? একটা জিরো পার্টি, সে কি বললো তার জবাব দিতে হবে। কোথাও বহুতল হেলে পড়া নিয়ে বিতর্ক, কোথাও বাড়ির একাংশ ভেঙে পড়ায় আতঙ্ক। প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকায়। আর এই আবহে রাজ্য রাজনীতিতে জোরালো হয়ে উঠল আরেকটা নতুন প্রশ্ন, আর তা উস্কে দিল কার্তিক মহারাজের এই মন্তব্য। কোন দিদি, কোন দাদা আপনাকে রক্ষা করবে না, নিজেকে নিজে রক্ষা করুন, হিন্দুত্বের পর প্রতিষ্ঠা করুন, চরিত্রের পরিবর্তন করুন, তবেই আপনি হিন্দু সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারবেন। কুলপিতে হিন্দু সুরক্ষা সমিতির ডাকে ধর্ম সম্মেলন, মঞ্চে উপস্থিত শুভেন্দু অধিকারী। তার সামনেই বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজের গলায় শোনা গেল এই বার্তা। শুভেন্দুদা মাঝে মাঝে হতাশ হন, যদি দিল্লি আমাদের কথা না শোনে, আমরা বাংলার বাঙালি, আমরা নিজেদের পথ চলার পথ পরিষ্কার করে
আর সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে পদ্মশ্রী প্রাপক কার্তিক মহারাজের এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, শুভেন্দু অধিকারী কি সত্যিই হতাশ? হতাশ হলে কেন? দিল্লি কোন কথা শুনছে না? দিল্লি কার কথা শুনছে না? দিল্লি শব্দের অর্থটা এখানে হচ্ছে যে বাংলা চিরকাল বাঙালি মাথা উঁচু করে থাকে। এখন এই সংকটকালে আমরা সমাজ চাইছি যে আমরা সবাই একতাবদ্ধ হয়ে কাজ করব। হয়তো তারা তাদের বৃহত্তর স্বার্থে বৃহত্তর চিন্তা ভাবনা করছে। বাংলার হিন্দু, বাংলাদেশের হিন্দুদের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমরা লড়াই করব। দিল্লি যদি সাথে না আসে। বাংলা কি আলাদা? আপনি একটা ইঙ্গিত দিলেন যে বাংলা আলাদাভাবে পথ চলবে। আলাদাভাবে বাংলা চিন্তা ভাবনা করতে হবে। আমরা সাধু সন্ন্যাসী যারা রয়েছেন তারা চিন্তা ভাবনা করবেন। শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে কার্তিক মহারাজের এই মন্তব্য নিয়ে জল্পনার পারদ চড়তে শুরু করেছে। প্রশ্ন উঠছে, শুভেন্দু অধিকারীর উপস্থিতিতেই তিনি এই কথা বললেন কেন? শুভেন্দু অধিকারীর মনের কথাই কি কৌশলে বলে দিলেন বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রধান? বিজেপিতে বিক্ষুব্ধ বিজেপি আছে জানি, কিন্তু বিজেপির মধ্যে আবার বিক্ষুব্ধ পদ্মশ্রী আছে, সেটা আজকে জানা গেল। স্বামী প্রদীপ্তানন্দজি পশ্চিমবঙ্গের হিন্দু সমাজের একটি অন্যতম মুখ। মুর্শিদাবাদের মতো জায়গা থেকে তিনি লড়াই করে তার সম্মান, তার মর্যাদা রেখে সারা পশ্চিমবঙ্গে ভ্রমণ করছেন সনাতনী হিন্দু বাঙালিকে জাগানোর জন্য। তাই সনাতনী হিন্দু বাঙালিকে জাগানোর এই কর্মযজ্ঞে ভারতীয় জনতা পার্টি যারা মনে করে এই অপশাসন পাপকে দূর করতে হবে, আমরা তার পক্ষে রয়েছি। কিন্তু তার যে বক্তব্য, তার যে বক্তব্যের আঙ্গিক, তা আমি অন্তত পক্ষে শুনিনি, তাই এ নিয়ে কোনো টিপ্পণী করতে পারবো না। সম্প্রতি কার্তিক মহারাজকে পদ্মশ্রীর জন্য মনোনীত করেছে মোদী সরকার। সেই প্রসঙ্গ টেনে কটাক্ষ ছুড়ে দিয়েছে সিপিএম। পদ্মশ্রী পেয়ে শক্তিশালী হয়েছেন কার্তিক মহারাজ। দিল্লির নেতাদের তিনি বলেছেন তারা পশ্চিমবাংলার দিকে তাকায় না। ভুল বলছেন। দিল্লির নেতারা পশ্চিমবাংলার দিকে তাকিয়ে আছে বলেই অভয়া বিচার পাচ্ছে না। সিবিআই রিপোর্ট সেই রিপোর্টটাই দিয়েছে যেটা প্রধানমন্ত্রী চেয়েছেন, যেটা মুখ্যমন্ত্রীকে খুশি করতে পারে। দিল্লি একদম রাজ্যের দিকে তাকিয়ে আছে যাতে দিল্লির পারপাস সার্ভ করতে পারে তৃণমূল। বিজেপি অথবা আরএসএস তার সুবিধা হয় যেন তৃণমূলের জন্য বিজেপিতে থেকে তৃণমূল করা এবং তৃণমূলের থেকে বিজেপি করা, তার জন্য একটা ফিল্ড হিসেবে পশ্চিমবাংলাকে দিল্লির নেতারা ভালো করে দেখছেন। কার্তিক মহারাজ বুঝতে পারছেন না, সেই কারণেই কার্তিক মহারাজকে আপাতত লালিপপ দিয়ে রাখা হয়েছে পদ্মশ্রী। তাহলে এটা পাওয়ার যোগ্যতাও নেই। নানা ইস্যুতে রাজনৈতিক চাপানোতর চলছে, তবে এর পাশাপাশি বহু মানুষের নজর ছিল অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের দিকে, যা শুরু হলো বুধবার থেকে। Without employment, our young generation cannot survive. And a stable government is here where there is no mandate lost. Earlier it was everyday strike, crowd, everything. But we stopped all this because of the interest of the industry and the common people. মঞ্চে উপস্থিত মুকেশ আম্বানি, সজ্জন জিন্দল, সঞ্জীব গোয়েঙ্কা, সঞ্জীব পুরী, হর্ষ নেওটিয়া, হর্ষবর্ধন আগরওয়ালের মতো শিল্পপতিরা বুধবার তাদের সামনে এভাবেই বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান থেকে শিল্পের জন্য বাংলাকে আদর্শ গন্তব্য হিসেবে তুলে ধরতে বন্ধহীন বাংলার ছবি তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুলে ধরলেন লোডশেডিং সংস্কৃতি বন্ধ হওয়ার প্রসঙ্গ। We have 24/7 power supply. Earlier when other government was in power 34 years. I have seen every time we have to say load shedding, load shedding, load shedding. Now there is no load shedding. 24/7 the power supply. দেউচা মাচামি থেকে সেমিকন্ডাক্টর প্রকল্প, তথ্য প্রযুক্তি থেকে পর্যটন, বিনিয়োগের পরিসংখ্যান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। From tomorrow it will begin. Everything is ready. Everything is ready. It is coming up. Second largest coal field. And that will create more power. And next 100 years, there will be no power crisis. There will be no power problems. So anybody can take care for this Deucha Pachmi. There are so many countries they are interested, I know. You can talk to my CS because we are already starting our work from tomorrow. The world third largest chip maker
is also going to establish a semiconductor facility in Kolkata. And this is expected to garner an investment of rupees 27,000 crore, generating 75,000 IT jobs. Bengal is one of the leading states in the IT sector in the country. At present, we have 2,800 IT companies in Bengal itself. স্বভাব সিদ্ধ ভঙ্গিতে পরিসংখ্যানের সঙ্গে আন্তরিকতার ছোঁয়া মিশিয়ে শিল্পপতিদের মুখ্যমন্ত্রী আহ্বান জানালেন লগ্নির জন্য। Please consider this is your sweet home. Don't forget Bengal. Bengal cannot forget you. Today it is because of your presence it glorifies us. মুখ্যমন্ত্রীর ভাষণের আগে বলতে উঠে বাংলায় শিল্প সম্ভাবনার ভূয়সী প্রশংসা করলেন মুকেশ আম্বানি। Bengal has always been a land of renaissance. Now Bengal is also witnessing a renaissance in economy and business. In 2016, when I first attended this summit, Reliance's investment stood below 2,000 crores. Today, in less than a decade, our investments in Bengal have increased 20 times, and we are invested over 50,000 crores of rupees. Mamta Didi, we shall double this investment by the end of this decade. AI ready data center, and that will be ready in the next 9 months. Our motto is Solar Bangla for a Sonar Bangla, and we look forward to contributing with solar energy. রাজ্য পরিচালনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে বলিষ্ঠ আখ্যা দিয়ে তার ভূমিকারও প্রশংসা শোনা গেল রিলায়েন্স কর্ণধারের গলায়। Mamta Didi, my heartiest congratulations to you and your government. What a splendid summit you have organized. Each time I come here, and I have come here for every summit from 2016, I think it cannot be better. But you have proved me wrong every single time. This summit is consistently becoming bigger and more prestigious. Bengal under Mamta Didi means business, and Mamta Didi always means business, and business from her heart. প্রাক্তন ভারত অধিনায়ক বিসিসিআই প্রেসিডেন্ট থেকে শিল্পপতি, নতুন ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়ও তিনিও উপস্থিত বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চে ছিলেন জিন্দাল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দালও। As a group, JSW has always believed in investing for the long term, building assets that drive development, create employment, and power growth. It is with this commitment that I am delighted to announce our next steps of major investments in this state. As we stand here today, we plan to invest into 2 into 800 megawatt power plant in Shalboni with an investment of 16,000 crore rupees. Whenever the state requires additional power, we will be ready to invest another 16,000 crores to double the capacity to 3,200 megawatts. You know, every time I think about Bengal, I compare it with Bombay, with Bangalore, with Hyderabad, whether we are progressing in the same manner, whether we have the same facilities for the youth who live in this part of the world. But I must say that the Honorable Chief Minister gives 100% effort to make sure that we progress in the manner she wants to. I don't understand business so much because I've been born and brought up from the sporting world. But I must say one thing to her, that in a small way over the last 1 year, we've been trying to invest in the state. And the support not only from her, she's a busy lady, she has lots of things to look after, but from the people who work at the office, from the WBITC, from the other departments of the government, the support I have received, and I'm sure many of you have received over the past 1 year, has been phenomenal. And I'm sure as the time goes on, as the state attracts more investment over the years, this support will continue. প্রত্যেকটি শিল্প সম্মেলনের সঙ্গে যে বিতর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকে
তা হলো শিল্প সম্মেলন থেকে বিনিয়োগ কি আদৌ আসে নাকি চোখ ধাঁধানো আয়োজনই সার, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। বিরোধীরা বারবার এই দাবি করে, এবারও তার ব্যতিক্রম হয়নি। আর এ নিয়ে এবার বিরোধীদের সরাসরি চ্যালেঞ্জ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পশ্চিমবঙ্গে যে বার্ষিক তামাশা বা সার্কাস হয় তার আসর বসছে। রাজ্য সরকার তার নাম রেখেছে BGBS। পশ্চিমবঙ্গ সরকার আসলে কত বিনিয়োগ আসছে, শিল্প বিনিয়োগ হচ্ছে, তার কোনো তথ্য প্রকাশ করে না। I'm happy to inform you that projects worth more than rupees 12 lakh crore have already taken off. Some people ask, why this business summit? We have to encourage our young generation, student, our future generation to invest more and more and to create the employment. Without employment, our young generation cannot survive, and for them we have to go ahead. বাংলায় শিল্পায়নের লক্ষ্যে নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুরু হয়েছে ৮ম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। বিদেশি প্রতিনিধি, রাজ্যের শিল্পপতি থেকে শুরু করে হাজির হয়েছেন মুকেশ আম্বানি, সজ্জন জিন্দালরা। আর রাজ্য সরকারের এই মেগা ইভেন্ট ঘিরে রাজনীতিও শুরু হয়ে গেছে পুরোদমে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের গত 7টি পর্বে কত লগ্নি এসেছে, বিনিয়োগের প্রস্তাব কতটা বাস্তবায়িত হয়েছে, এই সব প্রশ্ন তুলে মঙ্গলবার নিশানা করেছিলেন শুভেন্দু অধিকারী। বুধে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে নাম না করে জবাব দিলেন মুখ্যমন্ত্রী। এখনো পর্যন্ত যে কোটা BGPS হয়েছে তাতে 14-15 লক্ষ কোটি টাকার এগ্রিমেন্ট হয়েছে, 14-15 টাকা ইনভেস্টমেন্ট হয়েছে। দেখতে পাচ্ছেন কোথাও? উল্টো দিকে 2021 সালের পরে ডাবরের কারখানা পালিয়েছে, কেশরাম রেওয়ান বন্ধ হয়েছে, নৈহাটি জুট মিল, ভদ্রেশ্বর জুট মিল, ডানকুনির বিস্কুট তৈরির কারখানা সব বন্ধ হয়েছে। এ টাকা ঝাড়ার জন্য এটা করা হচ্ছে। Today morning also somebody questioned. Only 13-14 rupees were not invested. For them I want to say that projects worth more than rupees 12 lakh crore have already taken off, and the remaining are in various stages of implementation. It is the evidence. I am speaking from the evidence. And don't you think that evidence is better than anything else? প্রতি বছর যে লগ্নির কথা ঘোষণা করা হয় তা কি আদৌ বাস্তবায়িত হয়? কত মানুষের কর্মসংস্থান হয়? প্রশ্ন তুলেছে সিপিএমও। মুখ্যমন্ত্রী গত 14 বছরে 7-8 বার বোধহয় শিল্প সম্মেলনের নাম করে 19 না 20 লক্ষ কোটি টাকার প্রতিশ্রুতি দিলেন। একটা মুখ্যমন্ত্রীর ছবি কেউ দেখাতে পারবেন? মাঝে মুখ্যমন্ত্রী, ডান দিকে শিল্পমন্ত্রী, বাঁদিকে অর্থমন্ত্রী, একটা 1-1.5 হাজার লোকের কাজ হবে একটা কারখানার উদ্বোধন? না। I don't need a clarification from you people who wants to do the politics, but I need the clarification for the common people. বড় শিল্প যে কোনো রাজ্যের মেরুদণ্ড। বাংলায় কি পর্যাপ্ত বড় শিল্প আসছে তা নিয়ে রাজনৈতিক দরজার শেষ নেই। অন্যদিকে দিল্লির ক্ষমতায় কে আসবে তা নিয়ে এখন জোর দরজা। দিল্লি এবার কার? হরিয়ানা, মহারাষ্ট্রের পর কি রাজধানীও বিজেপির দখলে, নাকি ফের দেখা যাবে কেজরিওয়ালের কেরামতি? গত দুবার শূন্য পাওয়া কংগ্রেস কি খাতা খুলতে পারবে? তার আভাস পেতে বুধবার ভোট শেষের পর বুথ ফেরত সমীক্ষা চালিয়েছে একাধিক সংস্থা। দেখা যাক কোন সংস্থার সমীক্ষায় কি উঠে এলো। দিল্লিতে মোট বিধানসভা আসন 70টি। ম্যাজিক ফিগার অর্থাৎ একা সরকার করতে কোনো দলকে জিততে হবে 36টি আসনে। লড়াই এবার ত্রিমুখী, আম আদমি পার্টি, বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। ম্যাট্রিসের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী দিল্লির 70টি আসনের মধ্যে আম আদমি পার্টি জিততে পারে 32 থেকে 37টি আসনে। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জিততে পারে 35 থেকে 40টি আসনে। কংগ্রেস সর্বোচ্চ একটি আসন পেতে পারে। আবার উইপ্রি সাইডের বুথ ফেরত সমীক্ষায় আভাস আম আদমি পার্টি 46 থেকে 52টি আসন জিতে ক্ষমতা ধরে রাখতে পারে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 18 থেকে 23টি আসন পেতে পারে। কংগ্রেস বড়জোর একটি আসনে জিততে পারে। চাণক্য স্ট্র্যাটেজিসের বুথ ফেরত সমীক্ষায় আভাস ক্ষমতাসীন আম আদমি পার্টি আটকে যেতে পারে 25 থেকে 28টি আসনে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ম্যাজিক ফিগার পেরিয়ে 39 থেকে 44টি আসনে জিততে পারে। কংগ্রেস 2 থেকে 3টি আসন পেতে পারে। এদিকে মাইন্ড ব্রিকের বুথ ফেরত সমীক্ষা বলছে কেজরিওয়ালের দল 44 থেকে 49টি আসনে জিতে ফের ক্ষমতায় আসতে পারে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 21 থেকে 25টি আসনে জিততে পারে। কংগ্রেস সর্বোচ্চ একটি আসনে জিততে পারে। পোল ডায়েরির বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কেজরিওয়ালের দল মাত্র 18 থেকে 25টি আসন পেতে পারে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 42 থেকে 50টি আসনে জিতে সরকার গঠন করতে পারে।
কংগ্রেস সর্বোচ্চ 2টি এবং অন্যান্য দল 1টি আসনে জিততে পারে। পিপলস ইনসাইটের বুথ ফেরত সমীক্ষায় আভাস, ক্ষমতাসীন আম আদমি পার্টি এবার 25 থেকে 29টি আসন পেতে পারে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ম্যাজিক ফিগার পেরিয়ে 40 থেকে 44টি আসনে জিততে পারে। কংগ্রেস সর্বোচ্চ 1টি আসন পেতে পারে। জেভিসির বুথ ফেরত সমীক্ষায় আভাস, আম আদমি পার্টি 22 থেকে 31টি আসন পেয়ে ম্যাজিক ফিগারের আগেই আটকে যেতে পারে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 39 থেকে 45টি আসনে জিতে সরকার গঠন করতে পারে। কংগ্রেস বড়জোর 2টি এবং অন্যান্য দল সর্বোচ্চ 1টি আসন পেতে পারে। পিপলস পালসের বুথ ফেরত সমীক্ষা বলছে, কেজরিওয়ালের আম আদমি পার্টি মাত্র 10 থেকে 19টি আসনে জিততে পারে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ঝড় তুলে 51 থেকে 60টি আসনে জিততে পারে। পি মার্কের বুথ ফেরত সমীক্ষায় আভাস, আম আদমি পার্টি 21 থেকে 31টি আসনে জিততে পারে। বিজেপি 39 থেকে 49টি আসনে জিতে ক্ষমতা দখল করতে পারে। কংগ্রেস সর্বোচ্চ 1টি আসনে জিততে পারে। এসএস গ্রুপের সমীক্ষা অনুযায়ী আম আদমি পার্টি 27 থেকে 30টি আসন পেতে পারে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 38 থেকে 41টি আসনে জিততে পারে। কংগ্রেস 1 থেকে 3টি আর অন্যান্য দল সর্বোচ্চ 1টি আসন পেতে পারে। ডিভি রিসার্চের বুথ ফেরত সমীক্ষায় আভাস, আম আদমি পার্টি 26 থেকে 34টি আসনে জিততে পারে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পেতে পারে 36 থেকে 44টি আসন। অর্থাৎ সবচেয়ে বড় প্রশ্ন হলো, দিল্লির বুকে কি এবার বড়সড় চমক দেখা যেতে পারে? গত 2টি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির ঝাড়ু ঝড়ে কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছিল যে বিজেপি, তারাই কি এবার মোদি শাহের স্বপ্ন পূরণ করে ক্ষমতা দখল করতে পারে? অরবিন্দ কেজরিওয়ালের নির্বাচনী পরীক্ষাগার দিল্লি কি এবার তাকে শূন্য হাতে ফেরাবে? কংগ্রেস কি পারবে শূন্য হয়ে যাওয়া দিল্লিতে খাতা খুলতে? ভোট কাটাকাটি শেষ অবধি নির্ণায়ক হয়ে উঠবে না তো? এইসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে শনিবার, দিল্লির ফল ঘোষণার দিন। এবিপি আনন্দ।